তারপরে প্রথম থেকে আমার দিদি বলো বলো কেউই সেইভাবে আমাকে সাপোর্ট করেনি। ঠিক আছে, আমি প্রচন্ড ভেঙে গেছিলাম ওই ব্যাপারটা নিয়ে। আমার বহুত ফার্স্ট্রেট। ও আমাকে বোঝাতো যে টেনশন করিস না, একদিন সবাই গান বানানো। আমি কেকটা বানিয়ে ফেললাম, এবার আমাকে তার উপরে ক্রিম দিতে হবে, চেরি অন দ্য টপ দিতে হবে, আমাকে প্যাকেজ করতে হবে, তারপর বিক্রি করতে হবে আমাকে সেটা। কারণ আমি যদি আমার আর্টকে ভালোবাসি তাহলে আমার প্রথম দায়িত্ব এটা যাতে আমাকে আর্ট ছাড়া কিছু না। এখন সবার ডেইলি রুটিনে আমরা আসতে চাই, মানে লোকের ডেইলি রুটিনে না হাওড়া লোকালকে শোনা থাকে। সকালবেলা উঠলাম একটু চলো হাওড়া লোকাল হাওড়া লোকালকে শুনে না, মানে ফিড চেক করতে করতে না পেয়ে যায় হাওড়া লোকালকে একবার। এখন এটাই আমার প্ল্যান। আমাকে ফ্যামিলির জন্য জব করতেই হবে, এটা আমাকে মেনে নিতে হবে যে আমি প্যাশনটাকে ফলো করতে পারবো না। হ্যাঁ, আমার ভালো লাগে আমি করছি, কিন্তু সেটা নয়। অনেকে মানে এই জায়গাটা ভেঙে যায়। বলছি আমার যতগুলো আজ অব্দি গান লেখা, মানে আমারও যতগুলো আজ অব্দি গান লেখা বা বানানো প্রত্যেকটা ইমপ্রম্পটু। আমরা কম্পিউটারে বসেছি, একটা বিট নিয়ে ভেবেছি, আমি ফ্রিস্টাইল করেছি, ও ফ্রিস্টাইল করেছে, করে গান। আমি 50 বছর বয়স, আমার 60 বছর বয়স, আমি অনেক কিছু জানি। এজ বড় হওয়া মানে কিন্তু এক্সপিরিয়েন্স বড় হওয়া। বাসে করে যখন ফিরতাম, চারটে লোকের সাথে ওই ধাক্কা খেতে খেতে ঘেমে নিয়ে ওই ব্যাপারটা আমি দেখতাম যে আমি যখন নিজে থেকে একটা কিছু ক্রিয়েট করতে পারি, একটা আর্ট বানাতে পারি, তাহলে আমি জব করতে করতে র‍্যাপ করার মধ্যে কোনো ভুল নেই। আমি একটা আর্ট করছি, সেই আর্টটাকে আমাকে লোকজনের সামনে নিয়ে আসতে গেলে আমাকে সেটাকে ফান্ড করতে হবে। একদম একটা বয়সের পর তো কি আমি আমার মাকে বা আমার বাবাকে বলতে পারবো না তুমি আমাকে টাকা দাও, আমি আর্টটা ফান্ড করব। ওইভাবে করতে করতে আমি 2022 এর শেষে একটা গান বের করি, বদলে এবার দিন বলে, যে গানটা 1 লাখ ভিউ আছে। সেদিন থেকে ঠিক করে নিয়েছি। তবে আছে এবার তো আমি এটাই। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা কিন্তু র‍্যাপ নিয়ে। আমরা বিদেশি শুনেছি, আপনারা অনেক আগের পডকাস্ট, আমার জীবনের প্রথম পডকাস্ট যে র‍্যাপ বিষয়টা নিয়ে কিন্তু সিজিকে নিয়ে এসেছিলাম, সেটা লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখবেন, ভালো লাগবে। আর আজকে আছে হাওড়া লোকাল, জিৎ আর আদি। এই দুজন এত সুন্দর বন্ধু এবং এত সুন্দর মেলবন্ধন গানের মধ্যে আমরা পাই, মানে শুনতে হবে। এবং তাদের মানে লিঙ্ক তো আমি দিয়েই রেখেছি নিচে, সেটা চেক আউট করতে হবে। আর যদি না পাচ্ছেন না, বুঝতে পারছেন না, হাওড়া লোকাল জাস্ট লিখবেন বা হাওড়া লোকাল র‍্যাপ লিখবেন, পেয়ে যাবেন। খুব ভালো গান করে তারা। আজকে পডকাস্টটা খুব সুন্দর হয়েছে, সঙ্গীত হয়েছে পুরো চারিদিকে। বেশি কথা বলবো না, যেভাবে জি তার আদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা তো লিঙ্ক করছেই। এবং যে কোনো বিষয় আপনারা যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে এই কোনো ভাব পৌঁছাতে, যোগাযোগ করুন, বা প্রমোশনাল কোনো কাজের জন্য যোগাযোগ করুন, আর ডাইরেক্ট হাওড়া লোকালের কাছে। ঠাকুমার ঝুলি দেখবি পাড়া চলে যায়, ভূত থেকে ভবিষ্যৎ সবই আছে ভাই। প্রতি রাতে পুজো মজা ছাটে লাইন, এখানে সবই দেখার মতো মানুষের মানবিকতা চাই। যতই অভিমান মুখে হাসি চাই, হলে পুজো টাইম সবাই একসাথে ভাই। ধর্ম নিয়ে সওয়াল জবাব, ধর্মটাই প্রায় গল্প হলো সত্যি, এটাই আমার পাড়া। পাড়াতে ভোটে এলে সবাই নোটা খেলে গেলে গোলে মালে সবাই চলে যাবে, কাকে পাশে পাবে কে বা পাশে থাকে ছেলে রাতে জেগে বলে নিশিতে আগে স্কুলে যে ছিল বা ছেলে পাড়া ক্লাবে করে মাঠের আড্ডায় বকে ভুলভাল হলে গেরুয়া সবুজ কুচ্চা মাঠের আড্ডাতে ট্রেন্ডিং ইনস্টা ক্লিপে ভাইয়ের এক্স আমার বেস্টি ফুল জন্ডিস কেস ভাইয়ের কেটে গেলে সাকলন্ডা চাইনা আড্ডে সবুজ মাঠে সবুজ টেনে নিলে পড়বে ঠিক রে রাজ মাঠে বাবল হলে মারামারি লাল রাস্তায় চলে লাগালাগি প্রেমে পড়ে গিয়ে হলে ছাড়ে ছাড়ি রাতে সেটা সে হয় পাড়াবাড়ি রাজগঞ্জে নেশা করে ছেলে গঙ্গায় বসে দিঘা দেখে বাই চান্স কোনো মেয়ে হেসে দিলে ছেলের ফুল জ্ঞান হয় ফিরা দেখে এ বড় আজব এলাকা স্টেশনে হলে ট্রেন লেট ভোলাদার বাড়ে খুব সেল খায় চায়ের সাথে অমলেট পড়া কার্ড মেরে কেবিন ধারে সিল কার্ড ছেলে হেভি টানে বাড়ির লোকে জানে ছেলে শান্ত এলাকায় চলে ফুল মস্তি প্রতিদিনই যেন পুজোর ষষ্ঠী কলের লাইনে দিলে কিস্তি বাবল দিতে আসে পুরো বস্তি আমিও এই গলির ছেলে রাজমাঠে ছিল ট্রেনিং আমার বেকার কেউ লাগতে এলে সময় রাখি সাথে দুবার ভাবার সব রকম ফ্লেভার আমার পাড়ায় ভেবে কাটাই দিন আবার কেউ বাতেলায় মুখে পাশে আছি শুধু সাথে পাচ্ছে থাকে না পকেট ঠান্ডা গরম মানে পৃথিবী কেনার মাইন্ড ছোট থেকে বড় সব ছেলে বাজিগার ফোকাস ফোনের চ্যাটে বার মেজা কারিয়ার লোকালটার মানে টাকায় ভর্তি বেকারি কর সো করবন জানে যে আজ দাদা সেই পরে বর ঠাকুমার ঝুলি দেখবি পাড়ায় চলে আয় ভূত থেকে ভবিষ্যৎ সবই আছে ভাই প্রতি রাতে পুজো মজা ছাটে লাইন এখানে সবই ভালো দেখার মতো মানুষের মানবিকতাটাই ঠাকুমার ঝুলি দেখবি আয় রঙিন আমার পাড়া ভাই ঠাকুমার ঝুলি দেখবি আয় কত রঙিন আমার পাড়া ভাই এ ভাই রনি ভিডিও বানাইছে শাউট আউট টু রনি দা ওর র‍্যাপ আছে গানটা। থ্যাংক ইউ, খুব সুন্দর, মানে সাধু সাধু। আর এত সুন্দর তোমাদের গান, আরো শুনবো কিন্তু মাঝখানে। হ্যাঁ হ্যাঁ। তো কেমন আছো তোমরা দুজনে? চলছে বেশ ভালোই চলছে, কাজ বাজের মধ্যে দিয়ে চলছে, প্রচুর কনসার্টস, মানে অনেকদিন আগে দেখা স্বপ্নের দিনটা কাটাচ্ছি, এখন তো ফাটিয়ে চলছে। এখন ফুল টাইম এটাই করছো? ফুল টাইম এটাই করছে।
এবার আমি দর্শকদের বলবো যে তুমি জিৎ আর তোমার নামটা আদি। আদি জিৎ আদি, জিৎ আদি, মানে তোমার স্টেজ নেম জিৎ আদি। না, ওর নাম আমার নাম চিতাই, ওর নাম হচ্ছে আদি, দুজন মিলে হাওড়া লোকাল। ওকে 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 ওকে, আমার একটু ভুল হয়েছে, সরি সেটার জন্য। র‍্যাপ কেন, মানে এটা শুনে তো আমার হেভি মজা লেগেছে সত্যিকারে। আর আমার পডকাস্টে অলরেডি সিজি এসেছিল, আচ্ছা, মাইন্ড ব্লোয়িং পার্সোনালিটি। আর তোমরা কাজ করেছো আমি দেখেছি, অনেক কাজ করেছো, এবং ও শাউট আউটও দিয়েছে তোমাদের কাজে নিয়ে। আমি সেটা ব্যাপারে পরে আসবো, কিন্তু হাওড়া লোকাল কেন, র‍্যাপ কেন, কিভাবে তোমাদের এলো? তুমি, আমি শুনছিলাম অফ দ্য ক্যামেরা তুমি মানে আমি আগে কভার গান করতে, কিন্তু তুমি র‍্যাপে ঢোকোনি তখন নাকি? না, তখনও ঢুকিনি আমি র‍্যাপে, অবভিয়াসলি জীবনমুখী গান গাইতে যেগুলো শুনতে হ্যাঁ অবভিয়াসলি। আমি তখন ফার্স্ট আমার যেটা শুরু হয় হচ্ছে, আমি যখন স্কুলে চাচুয়া বাদলমের বাংলা ভার্সন। ওটা কেন বললি কেন বললি ওটা? ঠিক আছে, ওটা না, ওটা বলতো তো, ওটা টার্নিং পয়েন্ট। কারণ ওটা যখন আমি ছেড়েছিলাম, মানে ও যখন প্রথম থেকে র‍্যাপ করতো, আমিও র‍্যাপ শুনতাম আর ও আমার গান শুনতো। এবারে দুজনই ইউটিউব চ্যানেলে গান ছাড়লে, ও র‍্যাপ ছাড়লে আমি কমেন্ট করতাম, আমি গান চাইলে কমেন্ট করতাম। তো তখন আমি চাঁদসুবা বাদলমের বাংলা ভার্সন করি। হ্যাঁ বাজে না, ওই সময় খুব ভালো ছিল, ওই সময় খুব ভালো ছিল, এখন তুই জাজ করতে পারিস না ওটাকে। হ্যাঁ সেটাই। তো এবার ওইখান থেকে শুরু হয় জার্নিটা। আর তোমার, আমি তখন যখন কভার গান করতাম, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হতো যে নিজের লেখাটা থাকা উচিত। কারণ দেখো, একজন একটা তার আর্ট বানিয়ে দিয়েছে, আমি সেটার উপর ক্রিয়েটিভিটি করতে পারি, এটা লোক দেখবে, বলবে যে না, জিনিসটার উপর একটা ভালো কিছু ভ্যারিয়েশন করেছে, ওর নিজের মতো করে ইমপ্লিমেন্ট করেছে, জিনিসটা ভালো লাগবে। কিন্তু আমি কোথায় সেখানে? হ্যাঁ, এটা হচ্ছে একটা, মানে আমার নিজেকে খুঁজছিলে তুমি? নিজেকে খুঁজছিলাম অবভিয়াসলি। আর আমি তখন থেকেই লেখা শুরু করতাম, মানে লিখতাম, টুকটাক লিখতে থাকতাম। বাট আমি তখনও মানে এতটা কি বলবো, ইংলিশ যে গানগুলো বা ইংলিশ আর্টিস্ট অতটা আমি এক্সপ্লোর করিনি। আমি তখন ওই একটু বলিউড গান শুনতাম, একটু বাংলাদেশি ওই গানগুলো শুনতাম, সেই অপরাধী গানগুলো ওই সময়। না, গানটা কিন্তু ভালো গান, গানটা ভালো। তুমি কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নাকে খারাপ বলতে পারো না। না না, এখন দেখলে জিনিসটাকে আমরা ভাববো যে কি বই এটা, কিন্তু তখন কিন্তু হিট, কিন্তু বেসিক্যালি আমরাও তো ইভলভ করছি না, ইভলভ করছি, কিন্তু সেই সময়টা হিসাবে যদি দেখতে, ওই পরাণ যায় জ্বলি আর এই গানগুলো এখনো হিট আছে, এভারগ্রিন গান। কিন্তু আমার তো মানে ভালো লাগে। হ্যাঁ, তো তোমার ব্যাপারটা একটু জানবো যে তুমি এই লাইনে কেন এলে? আমি বেসিক্যালি র‍্যাপারের আগে একজন ডান্সার ছিলাম। ডান্সার ছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফি করতাম, এবং আমার জীবনের প্রথম ইনকামটা ওইভাবেই আমি করেছিলাম, মানে গান শিখিয়ে করেছিলাম। তো ডান্সে হয় না, অনেক কটা গান আমি মিক্স করে নাচছি, মানে সিনেমার একটা গান, ওই সিনেমার একটা গান। তো ওখান থেকে আমি মিক্স ব্যাপারটা তখনই শিখে গেছিলাম। তো এফএল স্টুডিও অবশ্যই ছিল না, ভার্চুয়াল ডিজেতে মিক্স করতাম। ওইখান থেকে আমার এই গান বানানোর ব্যাপারটা খুব একটা ইন্টারেস্ট এলো। মানে আমি তো এরকম করে অন্য গানগুলোকে মিক্স করছি, তখন আমি স্যাম্পলিং করার ব্যাপার এগুলো জানতে পারলাম আস্তে আস্তে। তারপর আমার তখন একটা দোকান ছিল, মানে আমি একটা বিজনেস করতাম, আমার একটা ফোনের মোবাইলের দোকান ছিল, কভার বিক্রি করতাম। ওখানে বসে আমি লিখতে শুরু করলাম। খারাপ ভালোতে যাচ্ছি না, অবভিয়াসলি খারাপ লেখা ছিল, প্রথম লেখা কার ভালো হয়? না, খারাপ লেখা কি করে বলছো? কে জাজ করেছে? আমি। তুমি নিজেই বলছো খারাপ, তাহলে আমি এটা কেন বলছি তোমাকে এই কথাটা, কারণ আমার মনে হয়, আমিও তো এক সময় ড্রয়িং শিখেছি, আমি ড্রয়িং নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে? এবার যখন আমি প্রথমে পুরোনো ড্রয়িং দেখে তখন ভাবতাম যে এটা পারছি না কেন, কিন্তু এখন সেই ড্রয়িংটা যখন আমরা খুব ইজিলি চোখ বন্ধ করে বানাতে পারবো, কিন্তু আমার মনে হয় ইমপ্রুভমেন্ট আমি দেখতে চাইছি। হ্যাঁ, একদমই তুমি সেটা বলো যে আমার ইমপ্রুভমেন্ট। খারাপ বলাটা বললো, প্রচন্ড ইন্সপায়ার্ড লেখেছিল তখন, একটা লেখাটা মানে অন্য চাইল্ডিশ বলতে গেলে, চাইল্ডিশ বা আমি যাদেরকে শুনি তাদের মতন লেখা, কোনো না কোনো ভাবে ওই সুরটা লেগে যাচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যখন প্রথম রেকর্ডিংও করছিলাম, তখন আমি খালি আমার রেকর্ডিংটা শুনে ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল আমার গলাটা কেন রফতারের মতন নয়, মানে আমি ওরকম কেন শুনতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো ওইভাবে স্টার্টিং হয়। তো ইন দ্য মিন টাইম ওই সময় আমার সাথে আলাপ হয় জার্ভিস বলে একজনের, যে আমার সাথে শুরু করেছিল, এবং আজকে যে আমি এখানে আছি তার বিশাল বড় একটা কন্ট্রিবিউট আছে এখানে, মানে ওনা থাকলে আমি থাকতাম না আজকে। মানে আমাকে মিক্সিং মাস্টারিং বলে যে কিছু জিনিস এক্সিস্ট করে পৃথিবীতে, আমাকে ও প্রথম বলেছিল, আমি আগে জানতামই না। জার্ভিস কোথায় এখন? কলকাতাতেই আছে, আমাদের ওখানেই থাকে, হাওড়ার ছেলে। বেসিক্যালি ও খুব শিগগিরই ফিরছে র্যাপে, আশা করছি আমরা। ওকে বলছিলাম, আমরাও মাঝখানে জব করছিল, এখন তো আবার হয়তো করবে র্যাপটা। তো ওর সাথেই আমার প্রথম দিকে যত গান ওর সাথেই ছিল। ইনফ্যাক্ট প্রথম যে গানটাতে আমি লোকজন জেনেছিল, লোকজন বলতে খুব কম সংখ্যার লোকজন, পাড়ার লোকজন জেনেছিল আমি র্যাপ করি, গানটার নাম হচ্ছে আন্দুল মেরিজান, যে গানটা আমি আরো দুজন মিলে করেছিলাম। একটু শুনি না একটা কিছু। আচ্ছা, আমি এমনি, হ্যাঁ তুমি বাড়া যেতে পারো। হ্যাঁ, যেটা আমি ওর সাথেই করেছিলাম, একদম প্রথম করা প্রপার একটা গান ওটা ছিল, ভুলেও গেছি কিছু না ওটা। হাওড়া ছোট শহরে থাকি, যার নাম আন্দুল, কিন্তু আমাদের কম ভাবার তোরা করিস না ভুল। রাজমাঠের গঙ্গার ঘাটে জমে আড্ডা, বেশি গরম দেখাস না, আমরা করতে জানি ঠান্ডা। এতটাই মনে আছে। নাইস নাইস নাইস, এরকম সুন্দর, রিদমটা ভালো লাগলো। হ্যাঁ, একটা ভাইব আছে একটা। হ্যাঁ,
তো তারপর ওখান থেকে আস্তে 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 এক্সেল করতে 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 আমার অনেকজনের সাথে আলাপ হয়, যেমন তার মধ্যে কিছু কিছু নামই আমি নিচ্ছি, রনিদা একজন, সিজিদা একজন। রনিদার থেকে তো আমি প্রচুর জিনিস শিখতে পেরেছি এবং শিখতে আমি প্রচুর হেল্প পেয়েছি, কারণ আমি রনিদার কাছে রেকর্ড করতে যেতাম, রেকর্ড করে আমি বসে থাকতাম, ওই রনিদা মিক্স মাস্টারিং করতো, আমি শিখতাম বসে বসে কিভাবে কি হয়। সিদ্ধার থেকে তো আমিও দুজনেই প্রচুর শিখেছি, প্রচুর কিছু শিখেছি, মানে মিউজিক বিজনেস করা শিখে গেছি পুরো। তো তারপর ওইভাবে করতে করতে আমি 2022 এর শেষে একটা গান বের করি, বদলে এবার দিন বলে, যে গানটা 1 লাখ ভিউ আছে। সেদিন থেকে ঠিক করে নিয়েছি, তো ব্যাস এবার তো আমি এটাই করবো, আর কিছু তো আমি চাচ্ছি না। সেদিন থেকে আমি চেষ্টা করেছিলাম তখন থেকে ফুল টাইম করা, তখন তো হতো না। র্যাপের সাথে আমি করতাম হচ্ছে ওই বিয়ের বাড়ির মানে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ছিলাম। ওটা করতে করতে 23 থেকে মনে হয় না আমরা গল্পগুচ্ছ বলে টিভি বেরোলো, তারপর থেকে দুজনেই ফুল টাইম এটা করছি আমরা। ইন দ্য মিন টাইম ওর সাথে আমার আলাপ হয় আবার একটা মিউচুয়াল ফ্রেন্ডের বার্থডে, ও একজন র্যাপার ছিল। হ্যাঁ, ওখানে একটা জিনিস আমি জানতে চাইবো, তুমি এখনই বললে জার্ভিস জব করছেন এখন, এবং তোমরাও তো কাজ করতে। হ্যাঁ একদম। তো তোমরা ওটা ছেড়ে ছুড়ে মানে এখন তার মানে একটা রোজগার তোমরা এমন করছো, যাই করো না কেন সেটা তোমার সাস্টেন করে যাচ্ছে বা তোমরা দুজনে চলে যাচ্ছে। কিন্তু এরকম তো অনেকে শুনি যারা বলছে যে র্যাপে ফিউচার নেই, বলছে অনেকে, একদম একদম, এবং নানান টাইপের কথা, কন্ট্রোভার্সি প্রচন্ড হয়। তোমাদেরও একটা কন্ট্রোভার্সি, সেটাতে আমি যাবো। তোমার মনে হয় না যে একটা জব করছি, জব করতে করতে এটাও করি, তাহলে দুটোই ব্যালেন্স হতে পারে? 100% করা যেতে পারে। এটাতে মানে কোনো জব করতে করতে র‍্যাপ করার মধ্যে কোনো ভুল নেই। আমি একটা আর্ট করছি, সেই আর্টটাকে আমাকে লোকজনের সামনে নিয়ে আসতে গেলে আমাকে সেটাকে ফান্ড করতে হবে। একদম। একটা বয়সের পর তো কি আমি আমার মাকে বা আমার বাবাকে বলতে পারবো না তুমি আমাকে টাকা দাও, আমি আর্টটা ফান্ড করবো। সবার মা বাবা সেটা পারবে না। তো যতক্ষণ না আমি আমার ফান্ডিংটার ব্যবস্থা করছি, ততক্ষণ আমাকে একটা কিছু এমন কাজ করতে হবে যেটা থেকে আমি ফান্ডটা আর্টে আনবো। তবে মাথার পিছনে কোথাও না কোথাও থাকা উচিত যে এইটা কিন্তু আমার পার্ট টাইম। মানে আমি যদি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে মান্থলি একটা প্রচুর বড় স্যালারি জব পেয়ে যাই, আমাকে মাথায় রাখতে হবে এটা আমার পার্ট টাইম, ফুল টাইম কিন্তু আমার ওটাই। আমি এটা করছি ওটাকে ফুল টাইম মানানোর জন্য। মানুষ বেশিরভাগ কি করে, জব করতে গিয়ে, আমি জব করতাম, তো আমার, তুমি কিসের জব করতে? আমি জব করতাম টেলিকলিং সেক্টরে। ওকে। হ্যাঁ, টেলিকলিং সেক্টরে জব করতাম। তো আমি বেসিক্যালি জব করতে করতে আমি প্রথম আমারও মনে হয়েছিল যে জবটা রাখি পাশে, এটা রাখি। ওই বাসে করে যখন ফিরতাম, 4টে লোকের সাথে ওই ধাক্কা খেতে খেতে ঘেমে নিয়ে ওই ব্যাপারটা আমি দেখতাম যে আমি যখন নিজে থেকে একটা কিছু ক্রিয়েট করতে পারি, একটা আর্ট বানাতে পারি, তাহলে আমি এদের মতো কেন? পরিষ্কার আমার নিজের কোনো ইন্ডিভিজুয়াল একটা পরিচয় নেই কেন? আমিও সেম 9 to 5 করছি, সেম করছি। তো এটা আমি একটা জিনিস দেখেছি, যারা জব করতে করতে অনেকেই ভাবে যে আমি জব করব আর সাথে আমার ইয়েটাকে মানে যেটা প্যাশনটাকে ফলো করবে, কিন্তু এই যে জব করতে গিয়ে একটা অন্য এনভায়রনমেন্টে চলে যায়, ওরা ওটাকে বেশি ম্যাটার করে নেয় ওই যে জিনিসটা, কারণ ওখানে গিয়ে নতুন ফ্রেন্ডস হয়, কমফর্ট জোন। তার থেকে বড় এখন জব মানে টক্সিসিটি বেশি দেখা যায়। হ্যাঁ, প্রচন্ড। মানে তোমাকে এটা করে দিতেই হবে এবং করতেই হবে, মানে এই কালচারটা আমাদের মধ্যে রয়েছে। তুমি কিছু বলছিলে? হ্যাঁ, ওটাই আর কি, যে একদম তোমার সাথেও এটা হতো? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে। ওই প্রেশার নেওয়ার পর বাড়িতে এসে মাইন্ড ফ্রেশ করে কিছু নতুন ভাবনা চিন্তা, আমি দর্শকের থেকে দূরে কথা, আমি নিজের খাতায় কে যে দেবো, যে লিখবো পেন ধরে, সেটা আসছে না। ভাই কালকে গিয়েও কি আমার বস গালাগালি দেবে? ভাই এইটাই হচ্ছে ম্যাটার। প্রতিদিন তোমার কল স্কোর মেনটেন করো, এই মেনটেন করো, প্রচুর কিছু মেনটেন করার থেকে অফিসে। আর সব থেকে বড় কথা আমার মনে হয় বেশিরভাগ মানুষ যে করতে করতে এগুলো মানে নিজের প্যাশনটাকে ফলো করতে পারে না, আপোষ করে নেয় জিনিসটা, যে আমাকে ফ্যামিলির জন্য জব করতেই হবে, এটা আমাকে মেনে নিতে হবে যে আমি প্যাশনটাকে ফলো করতে পারবো না। হ্যাঁ, আমার ভালো লাগে আমি করছি, কিন্তু সেটা নয়। অনেকে মানে এই জায়গাটা ভেঙে যায়। আমার মনে হয় ভেঙে না গিয়ে এটার সাথে পুরোপুরিভাবে লড়াই করা উচিত। মানে তুমি যখন পারছো না, আর তোমার যখন মনে হচ্ছে যে প্যাশনটা তোমার স্ট্রং পয়েন্ট, ওটাকে তুমি প্রফেশন বানাতে পারো, সেটাতে ভালো করে এগিয়ে যেতে পারো, তো অবভিয়াসলি সেটা মাঝে মাঝে মনে হয় র্যাপ করতে করতে বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে না, এটাই ভাবছিলাম। দেখো এটা না, আমি যতদূর শুনেছি র্যাপ মানে হচ্ছে নিজের জীবনকে কোনো না কোনো ভাবে একটা প্ল্যাটফর্মে তুলে ধরছি। এটা কিন্তু জীবনমুখী গান না। র্যাপ যারা ভাবছে, আমি জানি না, আমি অনেক ছোটবেলা দিয়ে গান শুনি র্যাপ, ঠিক আছে, মানে ক্লাস 6-7 থেকে, আরো আগে থেকে, মানে এমিনেমের গান সিডিতে আমার ভরা ছিল, ক্লাস 5-4 থেকে হবে ভাই, ওরকমই হবে, ওরকমই শুনছি। মানে র্যাপ আমি যত শুনেছি, কষ্ট আছে, একটা লুকানো কষ্ট আছে, ভালোবাসা হোক,
আর্থিক হোক, মানসিক হোক, যেভাবে হোক, কিন্তু সেই জন্য না মাঝে মাঝে না মনে তোমার মনে হচ্ছে একটু জ্ঞান দিয়ে ফেলছে কোথা দিয়ে। আমাদের গ্রুপে এই ব্যাপারটা নিয়ে খুব ফেমাস, মানে জেঠু একটা জীবনের একটা মানে হয়, এটা কিছু কিছু থাকা ভালো। এবার আমি একটা জিনিস জানতে চাইবো, তোমাদের যে এত কাজ করছো তোমরা, ঠিক আছে, তোমাদের একটা ভাবনা চিন্তা আছে ভবিষ্যতে, কেমন ভবিষ্যতে তোমরা গান আনবে? মানে আমরা অনেক দেখেছি আজ থেকে প্রায় 20-30 বছর আগে প্রতিবাদী গান হতো, ঠিক আছে, এবং প্রতিবাদী গান শুনে ইয়াং জেনারেশন যারা আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন সবাই ইনফ্লুয়েন্স হতো। তোমরা কি সেরকম কিছু ভাবো বা করেছো? হ্যাঁ, আমরা এরকম প্রচুর করেছি, বাট বেসিক্যালি হচ্ছে আমাদের ওরকম কোনো চিন্তা ভাবনা যে আমরা কিরকম গান আনবো বা কি করব এটা নেই। আমরা মানে আমি বেসিক্যালি বলছি, আমার যতগুলো আজ অব্দি গান লেখা, মানে আমারও যতগুলো আজ অব্দি গান লেখা বা বানানো প্রত্যেকটা ইমপ্রম্পটু। আমরা কম্পিউটারে বসেছি, একটা বিট নিয়ে ভেবেছি, আমি ফ্রিস্টাইল করেছি, ও ফ্রিস্টাইল করেছে, করে গান বানিয়েছি। হ্যাঁ, মানে আমি বলছি না পুরো গানগুলো ফ্রিস্টাইলে বানানো, আমরা প্রথম করে ফ্রিস্টাইলে ভাইবটা চেক করলাম। আর সব থেকে সেগুলো তো পার্ট বাই পার্ট থাকে, মানে একটা গানকে মানে অতদিন ধরে লিখে না আমাদের আমরা এই যে আমাদের গল্পগুচ্ছ বলে ইপিটা, ওই গল্পগুচ্ছ বলে ইপিটা আমি আর ভিদ বানিয়েছিলাম। ভিদ ওখানে আমাদের দুটো গানে ফিচার আর্টিস্ট ছিল। ভিদ বলতে যে ঠাকুমার ঝুলিতে আছে, লাস্টে যে ছেলেটা ছিল। তো ওই ইপিটা আমাদের মিক্স, মাস্টারিং, লিরিক্স লেখা, রেকর্ড করা এবং ডিস্ট্রিবিউট করা সেম দিনে হয়েছে। আমরা সকাল 8টা থেকে কাজ শুরু করেছি, আমরা রাত্রি 2টোয় গিয়ে ওটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ঠিক আছে, ওই ইপিটা আমরা একদিনে করেছি, একদিনে হয়ে গেছে। এবং ঠাকুমার ঝুলি যে গানটা লাস্ট রিলিজ হলো, এটা একটা পার্ট অফ অ্যালবাম ছিল, যে অ্যালবামটা আমরা অ্যালবাম হিসেবে রিলিজ করছি না, বাট প্রত্যেকটা গান আমরা আস্তে আস্তে রিলিজ করছি। তো এই অ্যালবামটা আমরা 2 দিনে বানিয়েছিলাম, 8টা গানের। 2 দিনে বানানো মানে প্রপার একদম মিক্স মাস্টার ফাইনাল ভাই। আমরা গান মানে এক্সপেরিমেন্ট করতে থাকছি। সেখানে আমাদের জনারে তো তোমরা স্যাড গানও শুনবে, তোমরা রোমান্টিক গানও দেখছো, তোমরা প্রপার একদম স্ট্রিট গান শুনছো, যেখানে হাওড়া স্ট্রিট নিয়ে আমরা কথাবার্তা বলছি, তোমরা আমাদের লাইফেরও গান শুনছো, আবার তুমি প্রতিবাদী গান মানে যেটা তুমি সমাজকে নিয়ে কথা বলছি বা যে কোনো জিনিসেরই প্রতিবাদ হতে পারে, সেটাও থাকছে। মানে এখন আমাদের যে ড্রপ লিস্ট তোমার আছে, আনরিলিজ যেগুলো আছে, প্রত্যেকটা গান মানে 7টা গান 7 রকমের, কোনো গানের একটা সাথে টপিকের মিল নেই, এবং প্রত্যেকটা আমরা ভেবে বানাইনি, প্রত্যেকটা ইমপ্রম্পটুতেই আমরা বানিয়েছি। কোনো টপিকে ভাই একটা এরম গান বানাই বা কারোর একটা গান শুনে একটা এরকম গান বানাই, জীবনে এটা করিনি। করতাম অনেক প্রথম দিকে করতাম, সেটা তখন অন্য রকম মাইন্ডসেট ছিল, এখন আমরা করিনি। আমরা একটা জিনিসই জানি যে আমরা আমাদের যেটা মানে গোল, আমাদের গোল, অনেকজন অনেক কিছু থাকে, আমাদের গোল হচ্ছে যেটা আমরা সবাই থেকে একটা কমপ্লেন শুনি যে বাংলা র‍্যাপ সিন এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়নি, কবে হবে জানি না। আমরা এই কমপ্লেনটা করতেই চাই না। আমরা ইন্ডাস্ট্রিতে যদি পরিণত করতে আমরা নিজেরা করবো, আমি কেন কারোর জন্য ওয়েট করবো করার, আমি নিজেরা করবো। তো এইটা করার পিছনে আমি একটাই জিনিস জানি, যে কিপ মেকিং মিউজিক, আর আমরা মিউজিক বানাতে থাকছি, মিউজিক ড্রপ করতে থাকবো। সেটা আমার যদি ইউটিউবের মতন পুরো গান বানানোর না হয়, আমি ইনস্টাগ্রামে ফ্রিভার্স হিসেবে করবো বা ইউটিউবে করবো, আমি এখন ভর্তি গান দিয়ে যেতে থাকবো। মানে আমি অডিয়েন্সকে মিস করতে দেবো না, আমাদেরকে একটা গান শোনার পর আবার কবে আসবে মিস করে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কি অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেলে কি অডিয়েন্স। আমি এখন সবার ডেইলি রুটিনে আমরা আসতে চাই, মানে লোকের ডেইলি রুটিনে না হাওড়া লোকালকে শোনা থাকে। সকালবেলা উঠলাম একটু চলো হাওড়া লোকাল শুনে না, মানে ফিড চেক করতে করতে না পেয়ে যায় হাওড়া লোকালকে একবার। এটাই আমার প্ল্যান আপাতত। তাহলে একটা আমি রোমান্টিক গান তোমার, মানে সরি গান না, রোমান্টিক র‍্যাপ তোমার কাছে অনুরোধ রাখি। না একটা গানই বলতে পারো আমাদের যেটা, না র‍্যাপ আমি গানটাকে গান মতো ধরি না। র‍্যাপ হচ্ছে একটা ভেতর থেকে আসা একটা কষ্ট, একটা ভালোবাসা, একটা অর্থনৈতিক চিৎকার। একদম তাই না? ঠিক বলছি তো? একটা রোমান্টিক একটা হোক। আমাদের 29 তারিখে রিলিজ হচ্ছে গানটার নাম মাইন টাইটেল, ওটাই একদম এ মাইনর। তুমি করো না এখন ওই সেম স্কেলে করার কি জানি আছে হাজার কারণ তোর রাখবার, তাও তোর আবতার রাখি বারবার। আর রাখ না প্লিজ, ছাড় না ধর হাতটা, এখন মাঝরাত বিকাল বেলা পার গঙ্গার হাঁটিস ফুলের ওপর দিলে চর্চা, গোটা শহর জুড়ে আমার চর্চা। আর তুই হিসেব রাখিস আমার খরচা, করিস বার্থডেতে চ্যারিটি, আমি বুঝে নেব তোর দাবি কি। তুই সম্পর্কতে ভয় পাস আর আমি খুঁজে চাই ক্ল্যারিটি। তোর ইনার চাইল্ড দেখে আমার ফিলিংস আমি ডিটারমাইন্ড, আই এম জাস্ট লুকিং ফর আ বেটার টাইম, দ্য ওয়ে আই লুক ফর আ বেটার রাইম। পিওর বাঙালি, তোর চোখ দুটো আঁকা যেন জামিনীর, আমি বুঝিনি তোর দাবি কি, আমি পারিনি তাই কাল রাতে আর জাগিনি। সামনে গঙ্গার ঘাট টিপটক্স, হাতে সিগারেট মাথায় ডিপ থক, খুব রিয়াল তুই যেন হিপ হপ, আমার গানে তুই আর স্ট্রিট চোখে রেখে চোখ কি বোঝাতে চাস, ঠোঁটে রেখে ঠোঁট সাথে হারাবি আয়,
ভাঙলে ঘুম দুটো চোখ তোকে খুঁজে বেড়ায় আগলে রাখি কাছে রোজই তাও তোকে চোখে হারা আবারও সাধু সাধু। আর আমি একটা কথা শুনেছিলাম, হিমেশ রেশমিয়া, উনি তো অনেক বড় মিউজিক ডাইরেক্টর, উনি বলছেন যে যারা আজকে কিছু করতে চাইছে সিঙ্গিং উপর, মিউজিকের উপর, তোমরা কাজ দিয়ে যাও, 100 হয়নি, হতে পারে 200 হয়নি, 300 হয়নি, কিন্তু 401 নম্বর যেটা আসবে বা 501 নম্বর যখন আসবে, তুমি তখন তোমাকে লোকে চিনবে। একদম। তোমরাও কি সেই ভাবনা চিন্তায় রয়েছো? 60%। কেন 40% কোথায়? বাকি 40%টা হচ্ছে মানে আমি ট্রাই করতে 401 নম্বর বার কেন, আমার 4001 নম্বর বার ট্রাই করতে কোনো চাপ নেই। বাকি 40%টা ডিপেন্ড করছে আমি আমার ব্লুপ্রিন্টটা কিভাবে দেখছি, মানে আমি কিভাবে ভাবছি। মানে গান বানানো, আমি কেকটা বানিয়ে ফেললাম, এবার আমাকে তার উপরে ক্রিম দিতে হবে, চেরি অন দ্য টপ দিতে হবে, আমাকে প্যাকেজ করতে হবে, তারপর বিক্রি করতে হবে আমাকে সেটা। কারণ আমি যদি আমার আর্টকে ভালোবাসি, তাহলে আমার প্রথম দায়িত্ব এটা যাতে আমাকে আর্ট ছাড়া কিছু না করতে হয়, এটা আমার প্রথম দায়িত্ব। নাহলে আমি আমার আর্টকে ভালোবাসি বলতেই পারবো না, এটা আমার প্রথম দায়িত্ব। তার জন্য আমাকে আর্টটাকে সাস্টেন করার জন্য আর্ট থেকে টাকা আনতে হবে। তো 60% হচ্ছে ওটা মিউজিক আমি দিয়ে যাবো, ভাববো না এই গানটা ওয়ার্ক করবো, আমি ভাবতেই পারি না, এটাই ভাবতেই পারবো না। আমাদের কবে বেরোনো গল্পগুচ্ছ এই রিসেন্টলি ভেভোর সাথে ওটা সিন করলো, তো গল্পগুচ্ছ বেরিয়েছিল 2023 না 22-23 গল্পগুচ্ছ বেরিয়েছিল, 25 গিয়ে সিন করলো, তো আমি জানি না কবে কি হতে পারে। বাট 60% ডিপেন্ড করে যাচ্ছে আমি গান দিয়েই যাবো, যেটা বললাম লোকের অভ্যেস করিয়ে দেবো হাওড়া লোকাল শোনা রোজ। 40% ডিপেন্ড করবে আমি কিভাবে ব্লুপ্রিন্টটা আমার দেখছি, মানে আমি কিভাবে বিজনেসটা করতে চাই, আমার অ্যাপ্রোচটা কি হবে। যেমন আমরা যেরকম ভাবে কন্ট্যাক্টস বানিয়েছিলাম একটা টাইমে 22 বা 23-তে, মানে ওই সময় রাত্রিরে আমরা ঘুমোতাম না, কারণ আমি মনে করতাম যে কোনো ব্র্যান্ডকে মেল পাঠানোর বেস্ট টাইম হচ্ছে ভোর রাত্রিটা। সকালবেলা উঠে মেলটা চেক করলে ফার্স্টে আমাদের মেলটা দেখবে, যাতে লাস্ট মেলটা আমাদের হয়। ওই 3:45, 4:30, 4:15 দিকে মেল পাঠালে তো মেল খুললে প্রথম মেলটা আমাদেরই চেক করবে। তো আমরা প্রত্যেকদিন রাতে 200 ব্র্যান্ডকে আমাদের এই মেলগুলো পাঠাতাম, যেখান থেকে আমরা অনেক কটা ব্র্যান্ড পেয়েছি এবং ইন্ডাস্ট্রিতে অনেক কটাই কানেকশন পেয়েছি। তো ওই 40%টা এই হার্ড ওয়ার্কটার উপর ডিপেন্ড করছে, কারণ 2025-এ দাঁড়িয়ে আমি একটা গান বানিয়ে আপলোড করে দিলাম, ওখানেই আমার কাজ শেষ না। তারপর আমার কাজ এটাও কি লোককে গানটা শোনাতে হবে, ভালো লাগবে কি না লাগবে তার ব্যাপার, বাট লোককে শোনাতে হবে। এবং ভালো না লাগলে আমরা পরের কাজটা আরো ভালো করার চেষ্টা করবো, বাট লোককে শোনানোটা ইম্পর্টেন্ট। আমি দেখেছি সিজির কথা আমি একটু জিজ্ঞেস করবো তোমার কাছে, কিন্তু সিজি কাজ করেছে অনুপম রয়ের সাথে, এবং অর্ক চ্যাটার্জি না কি নাম, অর্ক মুখার্জি ওনার সাথেও কাজ করেছেন। তো ওনারা একটা অদ্ভুত একটা জনার, সিজি একটা অদ্ভুত একটা জনার, সেটাকে মিক্স করানো হয়েছে একদম। তো তোমাদের কি এরকম কোনো প্ল্যান আছে? কথাবার্তা চলছে, অনেকজনের সাথেই কথাবার্তা চলছে, আর আমরা কোলাবোরেশন করতে, মানে অন্য কোনো মিউজিকের সাথে কোলাবোরেশন এইভাবে আমরা করতেই চাই না যে ভাই তোকে আমি চিনি, তুই আমাকে চিনিস, চল একসাথে গান বানাই। আমার কোলাবোরেশনের পিছনটা কিছু একটা মোটিভ হতে হবে, মানে কোন একটা মোটিভ থাকতে হবে যে আমি এই মোটিভটা গিয়ে কোলাবোরেশনটা করছি, মানে একটা আলাদাই কিছু সাউন্ড ক্রিয়েট করছি। তো এটা অবশ্যই প্ল্যান আছে, বাট এই মুহূর্তে না। এটার জন্য আমরা আরো একটু সময় নেবো, আমরা নিজেদেরকেও আর একটু মানে আরো আমরা সাউন্ডের চারদিকটা এক্সপ্লোর করবো, তারপর আমরা এটা করতে চাই, বাট এই মুহূর্তে ওটা আমরা করতে চাইছি না। আর একটা সলিল চৌধুরী নাম শুনেছো তোমরা? আগের দিন আমি ভাইকেও বলছিলাম এবং আমিও দেখছিলাম, উনি বলছে যে তুমি যদি কোনো রকম গান তৈরি করতে যাও, একটা মিউজিক ডাইরেক্টর বা মিউজিক যারা ভাবছে ওটাকে নিয়েই তার সারা জীবন কাটাবে বা কিছু লিখছে নতুন গান বা কিছু, তাকে সব কিছুর জ্ঞান রাখতে হয়। ক্লাসিক্যাল রাখতে হয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, তারপর চলিত যে গানগুলো, জীবনমুখী যেগুলোকে বলা হয়, সব কিছুর গান নিয়ে মিশ্রণ নিয়ে তোমাকে একটা গান বানিয়ে দিতে হয়, যাতে যে সিঙ্গারটা গাইছে বা আমি যে মিউজিকটা দেব সেটা যেন একেবারে ভালোভাবে হয়। তা আমার প্রশ্নটা তোমার কাছে, এটা আমি কেন এনার নাম নিয়ে বললাম, আমি তো নিজের থেকে বললে তো শুনলে অনেক বলবে যেটা চুরি করা, ঠিক আছে? তোমরা কি ওই রকম চর্চাও করি? বেসিক্যালি গানের চর্চা করা মানে আমি মনে করি সেটাকে গলা থেকে প্র্যাকটিস করা শুধু না, আমরা যে গান শুনছি ওটাও কিন্তু একটা গানের চর্চা করছি আমরা। কারণ আমরা যখন গান শুনি তো আর 4 জন মিউজিক লিসনারদের মতন শুনি না, আমরা শুনে ড্রামসটা বাঁ দিকে প্যান করা আছে কি ডান দিকে প্যান করা আছে, পিছন থেকে স্নেয়ারটা কোন দিকে ঢুকছে, কার ভোকালে কতটা রিভার্ব করা, কার কতটা অটোমেশন করে, এগুলোও দেখি। তো চর্চা তো রাখতে, যেমন আমি যখন একটা গানের ডেলিভারি দিই, মানে এই সবে আমি যে গানটা করলাম,
আমার যদি তুমি রেকর্ডিং ভার্সনটা শোনো, সেটা কিন্তু এত জোরে গলায় ছিল না, ওটা একদম এরকম ছিল, জানি আছে হাজার কারণ তোর রাখবার। তার কারণ হচ্ছে আমি গানটা রেকর্ড করার সময় আমি ভাবছিলাম যে আমি গানটা এইভাবে মিক্স করবো, কারণ আমি যেহেতু আমি মিক্স করতে পারি, আমি গানটা রেকর্ড করার সময় আমি এটা ভেবে নিতে পারি যে আমি অডিয়েন্সকে কিভাবে শোনাতে চাই, মানে আমি আমার কোন গলার কোন ফ্রিকোয়েন্সিটা অডিয়েন্সের কানে দিতে চাই। তো 110% সব কিছুর চর্চা রাখতে হবে। মানে আমি হিপ হপ করছি বা রক করছি বলে শুধু আমি এই জনরাটাতে থাকলাম, মানে আমি একজন র্যাপার কিন্তু আমি সব থেকে কম র্যাপ শুনি। মানে আমি যদি জিজ্ঞেস করো কজনের র্যাপ শুনি, আমি খুব 3-4টে গোনা শোনা নাম আছে তাদের আমি র্যাপ শুনি। বাকি আমি প্রচুর গান শুনি, মানে আমি রক, শুধু কোনো জনের জাপানিজ চাইনিজ সব রকমই গান শুনছি আমি, কারণ আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, শেখার জন্য আমাকে পুরো কমপ্লিট করতে হবে, ক্যাটালগ যা যা আছে আমি কমপ্লিট করতে হবে। সব রকম জিনিস না শুনলে আমরা ওই এক্সপেরিমেন্টটাও করতে পারবো। যখন ভাববো যে কি করব, তো আমাদের ভাবতেই হবে না। যখন অনেক রকম জনারে আমরা শুনতে থাকবো, সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকবো, তখন বুঝতে পারবো না এটার সাথে এটা মিক্স করলে কতটা একটা ভালো আর্ট বেরোতে পারে, এটার সাথে এটা মিক্স করলে কতটা বেরোতে পারে। আর আমরা দেখি যখন মিউজিক হচ্ছে, আজকালকার দিনে যারা ইন্ডিভিজুয়ালি কাজ করছে তারা একটা লেভেলের সাথে যুক্ত থাকে। তো এই লেভেলটা কি ভালো না খারাপ? দুটো দিক আছে, ব্যাপারটা দেখতে হবে। তুমি কি রাখতে চাইছো এটাকে? হ্যাঁ, অসুবিধা নেই। দুটো দিক আছে, আমাকে বুঝতে হবে যে আমার মানে খারাপ দিকটা কখন আছে, সেটা হচ্ছে এখন যারা মিউজিক করছে, বেসিক্যালি যারা নতুন করছে, তারা জাস্ট অপরচুনিটিস খুঁজছে, যেটা খুব ভালো। আমি মনে করি এখন তাদের টেবিলে যা আসছে নেওয়া উচিত, কিন্তু এটাও দেখতে হবে টেবিলে যে খাবারটা আসছে সেটার মধ্যে বিষ কতটা আছে। মানে আমার কাছে লেভেল আসছে, আমাকে দেখতে হবে লেভেল আমাকে কি দিচ্ছে এবং আমি লেভেলকে কতটা দিতে পারছি। কারণ আমাকে ম্যানুপুলেট করার চেষ্টা লেভেলের লোকেরা করবেই, কারণ এখন আমি কলকাতারই লেভেলদের কথা বলছি, তাদের এখন প্রত্যেকটা লেভেলের সাথেই আমার কথা হয়, কথাবার্তা চলে, কাজকর্ম নিয়ে কথা হয়। তো আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তাদের এখন মেন প্রায়োরিটি হচ্ছে ক্যাটালগ করানো। গানটা কেমন হচ্ছে, কত ভালো হচ্ছে, কত খারাপ হচ্ছে, ডাজেন্ট ম্যাটার, আমাকে ক্যাটালগ করাতে হবে। বছরে আমাকে 100টা গান বের করতে হবে। তো তার জন্য কিন্তু একটা ভালো আর্টিস্টের খুব ভালো গানও যাবে, একটা খারাপ আর্টিস্টের খুব খারাপ গানও যাবে, কারণ তারা হয়তো গানটা শুনবেও না, তাদের কাছে ফাইল আসছে, তারা আপলোড করছে, এটুকু। তো আমি যখন একটা লেভেলের সাথে কথা বলবো, আমাকে দেখে নিতে হবে যে আমি আমার লেভেলের থেকে এই জিনিসগুলো চাই, সেগুলো আমাকে আমার লেভেল দিতে পারছে নাকি, আমি আমার লেভেলকে এটা দিতে পারছি নাকি। যদি আমি না, সেটা যদি না হয়, তাহলে আমার দরকার নেই লেভেলে গান দেওয়া। কারণ সে যদি তার নিজের চ্যানেলেও গান দেয়, হয়তো 100টা ভিউ পাবে, 200টা ভিউ পাবে, 300টা পাবে, বাট দেখতে গেলে কিন্তু ওটাও কম না। আমি আজকে ঘরে বসে ধরো তোমাদেরকে আমার গানটা শোনালাম, কালকে যদি এই গানটা আমার 50টা লোক শোনে, আমার 48 জন বাড়ছে। তো এইভাবে জিনিসটা বাড়বে। আমার প্রথমে তুমি বলতে নিজস্বতাটা থাকবে ওখানে 100%। আমাকে আমার নিজের ক্লস রাখতে হবে। লেভেল চলে আসছে মানে কিন্তু আমি বিজনেস করছি, ওটা কিন্তু আমি বন্ধুর সাথে বসে তার বার্থডে পার্টিতে গিটার বাজিয়ে গান করছি না, আমি বিজনেস করছি। কারণ লেভেলে যাচ্ছে মানে গানটা আমার আর নেই, গানটার ওনার লেভেল হয়ে গেছে। সেইটা বিক্রি করার জন্য আমি কি পেলাম? আজকে আমি একটা গান, ফর এক্সাম্পল বলছি, আমি একটা গান 50,000 টাকা আমি একটা লেভেলকে দিলাম, সেই গানটা হতেই পারে 100 মিলিয়ন ভিউ পেয়ে গেছে বা 10 মিলিয়ন পেয়ে গেছে, তখন আমি কি পাবো? এর অনেক করে ডিল থাকতে হয়, পার মিলিয়নে আমার এতটা কিছু চাই, সেটা টাকা হতে পারে, কিছু হতে পারে, বা আমি তোমাকে এই গানটা দেওয়ার জন্য আমার 8খানা গানে তোমাদের থেকে ফ্রিতে ভিডিও প্রোডাকশন চাই, যে কোনো ভাবে, সেটা বা তোমার বেটার কোলাবোরেশন হতে পারে, বা তোমার টাকা পয়সার ডিলিং হতে পারে, যে কোনো হতে পারে। এবার মিউজিক লেভেলকে তোমার মতন কাজে লাগাতে হবে, কারণ মিউজিক লেভেল তোমাকে হেল্পার অবশ্যই করতে পারে, তারা তোমাকে অডিয়েন্স দেবে। তো এর থেকে বড় হেল্পার কি হয়? বাট সেই অডিয়েন্সটা পেটে গিয়ে এটাও দেখতে হবে যে আমি আমার ইন্ডিভিজুয়ালিটি হারাচ্ছি নাকি। মানে আজকে আমার ঠাকুমার ঝুলি যে আশা নেক্সট জেন থেকে বেরোলো, কালকে যেন ঠাকুমার ঝুলি যেন লোক হাওড়া লোকাল কেন ভুলে যায়, আশা নেক্সট জেনের ঠাকুমার ঝুলি যেন না হয়, ঠাকুমার ঝুলি যেন হাওড়া লোকালই থাকে, সেই গানটা বেরিয়ে যায় আশা নেক্সট জেনের থ্রুতে, এইটা যেন ব্যাপারটা হয়। তো আমাকে এইখানে ক্লিয়ার থাকতে হবে। তোমার কাছে স্পিরিচুয়ালিটি কি? না, একটা পজিটিভিটি, দেখো আমি জিনিসটা এইভাবেই ফিল করি যে আমি একটা জিনিসই মানি যে আমি শুরুর রিজনটা অবভিয়াসলি আমার মাথায় থাকে যে কেন আমি স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো সেইখান থেকেই গান লেখা ওইভাবেই শুরু। আর তোমার ব্যাপারটা হচ্ছে, আমি মনে করি যে লাইফে যে কোনো রকমই অবস্ট্যাকেল আসুক, প্রবলেম আসুক, তোমাকে তোমার রুট পয়েন্টটা জানতেই হবে, আর তুমি কিভাবে সেটাকে ফিগার আউট করবে সেটা তোমার উপর ডিপেন্ড, কিন্তু ওখান থেকে সরলে হবে না। তো সারাক্ষণ তুমি মানে নেগেটিভ পজিটিভ সব কিছু নেই লাইফ, ঠিক আছে? ওটা তো মানে আলাদা করাই যাবে না, বাট ঠিক আছে, পজিটিভ তোমাকে থাকতে হবে প্রত্যেক সিচুয়েশনে, কারণ যা কিছু বি হয়ে যাক এটা থেকে তোমাকে নড়লে হবে না। তোমাদের একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা নিয়ে একটু যদি বলো। হ্যাঁ, বেসিক্যালি ওটা আমাকে নিয়ে হয়েছিল। আমি তোমাদের বলেছিলাম, মানে হাওড়া লোক আমাদেরই, হ্যাঁ আমাকে নিয়ে, মানে ওর সাথেই হচ্ছে। আমি ফার্স্ট লোকে নিয়ে ফাঁসবো, একা ফাঁসবো না। না ভাই, ঠিক আছে।
বেসিক্যালি রিসেন্ট আমরা একটা গান শুট করেছি, যে গানটার নাম হচ্ছে আনটাইটেল। আমি সুযোগটা পেয়ে হালকা প্রমোশনও করে দিয়েছি, এটা 29 তারিখে হাওড়া লোকাল ইউটিউব চ্যানেল থেকে বেরোচ্ছে, সবাই দেখো। ওই গানটায় যে ফিচার মডেল ছিল রুচিরা, সে বেসিক্যালি আমার সাথে ওর সাথে আমার আলাপ হচ্ছে আমাদের স্কুল লাইফ থেকে, মানে অনেক ছোটবেলা থেকে। ও বোধহয় 4-এ পড়তো, হ্যাঁ ও 4-এ পড়তো, আমি 5-এ পড়তাম, তখন থেকে আমরা একে অপরকে চিনি। তো গানটার ভিডিও শুটের পর আমি ওই বিহাইন্ড দ্য সিনসের ভিডিওগুলো আর কিছু আমাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, ক্যাপশনে খুব একটা লিখিনি যে ব্যাপারটা কি বা কি গান আছে বা কিছু, কামিং সুন মতো একটা রেখেছি, হ্যাঁ এইটুকুই লিখেছি, লোকেদেরকে এখন জানতে দিচ্ছে না কি নিয়ে গান, কি ব্যাপার। তাই তো হঠাৎ করে দেখি, যেটা আমি খুব মানে আমি হেভি পজিটিভ হিসেবে নিয়েছি, আমি এনজয় করেছি, ওর সাথে আমার কথাও হয়। তো ও দেখলাম, মানে এটা হওয়ার পরে ওর সাথে কথা হয়েছে, কোথা থেকে জেনেছে ব্যাপারটা যে আমরা একসাথে স্কুলে পড়তাম, এবং আমাদের একটা ছোটবেলাকার ছবিও বের করেছে। সব থেকে বড় ব্যাপার, সেই ছবিটা আমার কাছে নেই, সেই ছবিটা বেসিক্যালি এখন অব্দি আমার কাছে নেই, এমনকি আমি রুচিরাকেও জিজ্ঞেস করলাম, ছবিটা ওর কাছেও নেই। তো সেই ছবিটাকেও বের করেছে, বলছে এরা দুজন তো একেবারে স্কুল লাইফ থেকে চিনতো, এটা কি তাহলে শুধুই একটা গান নাকি অন্য কিছু? তো আমরা দেখে ব্যাপারটা খুব হাসাহাসি করেছি। এবং উত্তম কুমার একটা কথা বলেছে, জীবনে যদি এগোতে হয় তো কন্ট্রোভার্সি লাগে। 100%। এটাকে এরকম মানে তুমি ভাই নেই, মানে সিনেই নেই তুমি, মানে তোমাকে নিয়ে লোক কথাই বলছে না, তাহলে আমি কি কাজ করলাম, কি করলাম? তাহলে আমি তো হেভি মজা হিসেবে নিই, ভালো লাগলো না জিনিসটা, মানে চলো কিছু তো একটা হচ্ছে, উড়ে আসুক কি জোরে বসুক। এমনিও রিয়েল লাইফে এটার এত অভাব, কেউ এটা নিয়ে কিছু বলছে বলে আমার খুব ভালো লাগে। প্রেম নেই লাইফে? না কেন নেই, মানে এই র‍্যাপ করছো বলে? র‍্যাপ করছি বলে না, মানে বেসিক্যালি আমার একটু ওই ব্যাপারটা নিয়ে ভিশনটা খুব উন্নত। এবার আমার যে ভিশন, মানে তুমি কি ধোকা খেয়েছো, এরকম কিছু হয়েছে? ধোকা খেয়েছি তো বলা যাবে না, মানে ধোকা তো খাওয়ার কিছু নেই, ওটা তো ধোকা আমাদের হাওড়াতে চপের দোকানে দিকে বেসিক্যালি। হ্যাঁ, আমার প্রেমটা কিভাবে দেখো তোমার কাছে, তোমার চোখ দিয়ে? আমি ওর চোখ দিয়ে আমি জিজ্ঞেস করব। প্রেমটা আমার কাছে এমন একটা জিনিস, এটা কিন্তু আমি গানের প্রমোশন করছি না, বাট বেসিক্যালি আমি প্রেমটাকে আনটাইটেল হিসেবেই দেখি। মানে যেখানে এক্সপেকটেশন, ডিমান্ড এগুলো থাকবে না, মানে এমনকি লয়্যালটির এক্সপেকটেশনটাও থাকবে না। তার জন্য আমি বলছি না যে লয়্যালটি থাকবেই না, এটা বলছি না। মানে আমি খুব ইজি ভাবে বোঝাতে গেলে যে আমি আজকে ধরো আমি একটা রিলেশনশিপে আছি, আমার গার্লফ্রেন্ড আমার থেকে এক্সপেক্ট তো করবেই যে রাতে এসে একবার ফোন করবে, নিশ্চয়ই, এবং সেই ফোনটা যে আমি করবো সেটা যেন এই কারণে না তাকে আমি ফোনটা করি, তুই হাসিটা বন্ধ কর, না সেটা যেন আমার মুখ থেকে প্রেমের কথা শুনছে তোর কাছে অদ্ভুত ব্যাপার। তো আমি ফোনটাই যাতে তাকে এই কারণে না করি যে সে চায় এবং আমি ফোন না করলে ঝামেলা হবে। আমার ফোন করার কারণটা যাতে এটা হয় যে আমি তাকে কথাটা না বলে রাতে ঘুমোতে পারবো না, এবং তারও লয়াল থাকার কারণটা যেন এটা হয় যে আমি চিট করলে জিত দুঃখ পাবে বা জিত কষ্ট পাবে না, আমি এই লাভটা কারোর সাথে শেয়ার করতে চাই না। তো আমার এই জিনিসটা খুব অর্গ্যানিক্যালি নিডেড, যেটা আমি মনে করি এখন আর এক্সিস্ট করে না খুব একটা। মানে এখন প্রচন্ড ওই হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম কাপেল হ্যাশট্যাগ দিয়ে আমাদের একটা প্রবলেম আছে, আমি জানি না, তো আশা করি তোমার দুজনেই মা বাবা আছেন। আমার বাবা নেই, মা আছে। মা আছে, তোমার বাবা মা আছেন? আমার বাবা মা আছেন, ভগবান কৃপা আছে, আমি তাই জন্যই। আমরা বাবা আছে, মানে আমাদের সাথে নেই, আমার মা বাবা সেপারেশন হয়ে গেছে। জানি, ঠিক আছে, যাই হোক, কিন্তু আমরা একটা জিনিস দেখি মাঝে মাঝে, আমরা না যেটা ভালো ভাবি সেটা ভাবি সবার মধ্যে আছে। একদম, তুমি যেভাবে ভাবছো তুমি চাইবে তোমার মতো করে সবাই ওইভাবেই ভাবুক, একদম, কিন্তু সেভাবে কিন্তু সে অপোজিট মানুষটা ভাবে না। না না, আর ভাবনা তাকে উচিত নয়, মানে আমি জোর করতেও পারি না, জোর করতেও পারবে না। এবার তুমি যেভাবে চাইছো, তুমি একটা পারফেক্ট ভালোবাসা চাইছো, পারফেক্ট সুন্দর সুন্দর একটা ব্যাপার, কিন্তু ওটা তো হবে না, সম্ভবই না, কোনো একদমই না। তাহলে আমাকে তৈরি করে নিতে হবে। আর এখনকার মানুষের যে সময়টা চলে এসছে, মানে টিকটক জবে থেকে এসছে, রিলস এর মতো হয়ে গেছে ভালোবাসাটা। একদিনের মধ্যে ভালো লাগা হয়ে গেল, নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেল, পরের দিন দেখা হয়ে গেল, তারপর তো আরো অনেক কিছু হয়ে গেল। তো এটা এখন হয়ে যাচ্ছে। আমি সেদিনকে শুনছিলাম সামাই রায়না একটা কথা বলছে আমি এখন সিঙ্গেল আছি, ঠিক আছে, আমি এরকম মেয়েও আমাকে অ্যাপ্রোচ করে, হ্যাঁ আমাকে করে, সবাই অ্যাপ্রোচ করে যে আমার সাথে থাকো, আমার সাথে সব রকম করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু সামাই রায়না বলছে যদি যেই মেয়েটা আমাকে ভালোভাবে চিনলো না, খালি আমাকে দেখেছে ফেমাস হয়েছে বলে সে আমার সাথে সবকিছু করতে রাজি, তার মানে অন্যের সাথে করছে না, এটা কি গ্যারান্টি আছে? আমার শুনে আমার মনে হচ্ছে হ্যাঁ সত্যি তো ঠিক, একদমই। আর একটা বিশাল বড় প্রবলেম, মানে আমার যে কারণে রিলেশনশিপের একটা মানে যাওয়াতে বিশাল বড় প্রবলেম আছে, মানে যদি আমি যেরকম বললাম ওরকম কাউকে পেয়ে যাও, তাও আমার মনে হয় না আমি যেতে পারবো। কেন সময় দিতে পারবে না? একদমই পারবো না। যদি সেও র্যাপার হয়, সেও যদি তোমার সাথে সাথে হাত ধরে বলে চলো ফ্রিস্টাইল করতে হবে, তাহলে রিলেশনশিপটা একটা ফ্রিস্টাইলের মতন হয়ে যাবে। মানে তখন ব্যাপারটা হয়ে যাবে আমার ওর উপর রাগ হলো, আমি একটা ডিসকভারি ইউটিউবে ছেড়ে দিই, আর আমাকে দুজনের রানী মেলোডি দিত। মানে র্যাপারই। তুমি কি প্রেম করো?
না, আমিও প্রেম করি না। মানে ভেঙে গেছে না, কোনোদিনও চেষ্টাও করনি এরকম? না, মানে মিথ্যা কথা বললেই কিন্তু আমি সত্যিটা বলবো। না ছিল অবভিয়াসলি ছিল, ভেঙে গেছে। কারণটাও এই প্রফেশনটাই, মানে মিউজিক করার জন্যই সবটাই। আমি আমার লাইফে আমি দেখেছি আমার ভাই কেন, আমার এখন একটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, আমি আর জিৎ এখন একসাথেই থাকি। হ্যাঁ, মানে গত 2 বছর ধরে আমরা একসাথেই আছি। তার আগে তবুও আমার ফ্যামিলির সাথে কানেকশন ভালো ছিল, কিন্তু নেই এখন। আমরা দুজন মানে এখন সত্যি কথা বলতে আমার মা কাকিমা মানে খুব প্রচন্ড, মানে কাকিমা দিদা এতটা সাপোর্টিভ আমাদের এই সিচুয়েশনে। কারণ আমরা এই যে আর্টিস্ট হবো, আর্টিস্ট লাইফ কি বলতো, পরের লাইফটা আমরা দেখে নিই। এ লাইট ফাইট পড়ছে, প্রচুর ফটো তুলছে, ছবি বিশাল, কিন্তু ওই যে প্রথম স্টোরিটা যেটা শুরু হয় না, ওই স্ট্রাগলটা, ওখানেই লোক গিভ আপ করে। হ্যাঁ, একদম। তখনই ধরে না ভাই, অন্য আর্টিস্টের আমি শো দেখবো তো ঠিক আছে, আমার দরকার নেই, আমি ঘরে বসে যা ইচ্ছা করবো, ঠিক আছে। তো ওইখানে দিদার কাকিমা প্রচন্ড সাপোর্ট করেছে। ইভেন আমি যখন মিউজিক শুরু করি, যে ব্রেকআপটা, তো ব্রেকআপ মানে মিউজিক করে কি লাভ, প্রথম প্রশ্ন সবাই এটা করেছে। ইভেন আমি যখন এক্সপেক্ট করেছি যে আমার অ্যাটলিস্ট রিলেটিভরা বা বাবা মা অবভিয়াসলি সাপোর্ট করবে, তারাও কেউ করেনি। ওই টাইমটা আমি পুরো একা, মানে আমি যদি সত্যি মানে আমি যদি ডুয়ো না হতাম, মানে অবভিয়াসলি আমাদের শুধু কানেকশনটা কি বলতো গানের জন্য না, আমরা একসাথে প্রচুর অনেক কিছু অবস্ট্রাগল ফেস করেছি, অনেক প্রবলেম ফেস করেছি তার জন্য। সব কিছু শেষে মানে আমি এটাই বলবো যে ব্রেক, ওই নিজের জায়গাটা তোমাকে মানে সবাই এসে না সবার ওপিনিয়ন দেবে, আমার সেগুলো খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি এসব জিনিসের ফোকাসও করি না। ওকে, আর তারপরে তো ওটাই যেটা বলছিলাম যে আমরা 2 বছর ধরে একসাথেই আছি, প্রচণ্ড সাপোর্ট করে কাকিমা দিদা। বাবা মা কোনোদিনই এই ব্যাপারটায় সাপোর্ট করেনি আমাকে, আর যারা রিলেটিভ আছে তারা প্রথম থেকে আমার দিদি বলো কেউই সেইভাবে আমাকে সাপোর্ট করেনি, ঠিক আছে। আমি প্রচণ্ড ভেঙে গেছিলাম ওই ব্যাপারটা নিয়ে, আমার বহুত ফার্স্ট্রেট থাকতো। ও আমাকে বোঝাতো যে টেনশন করিস না, একদিন সবাই বুঝবে। আচ্ছা, বাদ বাকি এখন তো সবাই বুঝছে, এখন তো সবাই বুঝছে যে কি হচ্ছে না হচ্ছে। বাট আমরা দেখেছি না, আমাদের আমিও একটা এরকম, আমি ভাই দুজনেই একই ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছি এবং দুজনেই আমরা কাজ করছি এরকমই একটা শিল্পী জগৎ হিসেবে। আমরা এখন পডকাস্ট করছি, কি তার আগে আমরা সেটা কাজ করতাম। যখন শেখা শুরু করেছিলাম তখন দেখতাম অনেকে এসে আমাদেরকে বলতো এই লাইনে যাস না, আঁকার লাইনে যাস না, মিউজিক লাইনে যাস না, মিউজিকে কিছু হবে না। আজকে বিশ্বাস করো অনেকটা প্রসপার হয়েছে কিন্তু এই দুটো লাইনের জন্য। আজকে আমি পডকাস্ট করছি, অনেকে ভাবে যে পডকাস্ট আর আঁকা, হ্যাঁ এঁকেছি বলেই বা ড্রয়িং এর শিল্প সত্তাটা আছে বলেই আমি এটাকে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি। সবাই শিল্পী, তুমিও কিন্তু কোনো না কোনো ভাবে মাইন্ডে সেট আপ করো যে আমি এরকম ভাবে করবো। আর একটা জিনিস আমি দেখে, ব্যাপারটা কি বলতো, আমাদের মধ্যবিত্ত ঘরের না, আমাদের কাছে বাবা মার কাছে একটা চাকরিটাই হচ্ছে মেন, মানে একটা আসলো টাকা, সেটা নিয়ে আমরা কাজ করব যাতে আমার সুখে যেন দিনটা বেরিয়ে যায়। তাদের দিক দিয়ে তারা তো ভুল না, না একদমই, তারা একদমই কোনোদিনই ভুল হয় না। চাপা খাই নাকি? আমরা খাবো না চা, মা বকে ঠেকে যাবো না আর, বাংলা ক্লাসে তোরা সোডা মেশা, দাদার কথায় থেমে যাবো না আর, এখানে ছোট ছোট পুলিশ রাতে রড়ে ধরে ঘুষ খায়, সবুজ পতাকাতে ভরে যায় মনটাই, ভাইপো চলে গেলে চলে যাবে দেশটাই, ফ্রান্স পেজে ব্রেকআপ তাই মিডিয়া বলো দুর্গা মাইকির জয়। আমার পাগলা বেচা আঁচুলের টাকা সব নয় ছয়, নেশা ফেশা করে ছেলে ভুলে যাবে ভয়টায়, সরকারি চাকরিতে তাতে যখন অফিসে পাশের বাড়ির বৌদির একা লাগে ভয় হয়, দুপুর বেলা হলে দরজা বন্ধ, পাড়ায় চর্চা কমলো, দাদার খরচা কমলো, ইটের উইকেট ভেঙে ক্রিকেট আর 10 শেকড়ের প্যাকেটে, হলে শীতকাল মাঠে লাইট লাগা, আলা জমে যাবে আজ র্যাকেটে, আটা জমে শ্রমিক বিড়ি টানেতে, দেশে ঝামেলা লিচি তাও প্রাণেতে, আমি লেজি তো না যেন নেজি দাবা, আজলি বন্ধ কো তু আনে দে, খাবো না চা, মা পকে ঠেকে যাবো না আর, আমরা খাবো না চা, আমরা খাবো না চা, ওজি ছেলে পুলে করে বাবু সোনা চলে, অলি গলি জুড়ে আনা গোনা, মাঠে বল পাস মানে মারাদোনা, প্রেমে দাগা খেলে হবে বোকা সোডা, পাড়ার পুজো ঝুড়ি চলে হরি লুট, ফাঁকা পার্টি অফিস হলো বাড়ে ভোট, টাকা মারি মারি টাকা হচ্ছে হোক, মানুষ সন্দেহ কত মায়ের খালি, বাজারের দাম বাড়ে শুধু জিনিসের, জীবনের কমে দর, সম্মানটাও লিমিটেড, টাকা বানায় আপন নয়তো পর, মিছিল মানেই কন্টেন্ট, জিতবে সিস্টেম পুড়বে ঘর, আর দেখলে থাকবে ভালো মুখ খুললে পড়বে চট, এখানে ডর কে আগে জিত মানে ভাই ভাই, পাশে বাড়ে হিট, সাদা শার্ট পরে ওরা বানায় ফিল্ম, হাত জুড়ে ব্যাং ভরানো স্কিম, সাদা ভাতের সাথে হলে আবার ডিম, ওঠে স্লোগান জোরে জমে ভিড় মাটি, ওরা এসি ঘরে বসে ফুল ঠাটে, ভক্তির নামে শুধু পা চাটে, এই খাবো না চা, আমরা খাবো না চা, আমরা খাবো না চা, আমরা খাবো না চা,
সাধু সাধু চা, এই যে চা ব্যাপারটা। যাই হোক, একটা গান আছে ইয়ে দোস্তি কবি হাম না ছোড়ে গে, এই লাইনটা এটা কি ছিল? ইয়ে দোস্তি হাম নেই তোড়ে গে। তোমাদের এই বন্ধুত্বটা মানে এই থাকাটা, এটা অনেকে কিন্তু মানে অনেক রকম ভাবে ভাবে যে তোমাদের মনে এরকম আসে যে কোনোদিন যদি ও ধোকা দেয় তাহলে কি করবে? না না, সেদিন ধোকা খেলাম না তো, এরকম তো কোনোদিনই আসেনি। মানে হয় না যে আজকে ওর ভালো একটা লেভেল পেয়ে গেল, চলে গেছে। বেসিক্যালি আমি ওদের জিনিসটা আউট অফ ইমোশন বা আউট অফ এসব দিক থেকে বাইরে বেরিয়ে একদম খুব এভাবে বলি, আমরা দুজন আলাদাভাবে লেভেল পাবো না কোনোদিনই। আমি এই কথাটা আজকে এখানে লিখে দিতে পারি যে কোনো ব্র্যান্ড আলাদা করে চিতেইদের ওপর বা আলাদা করে আদির ওপর ইনভেস্ট করবে না। তারা হাওড়া লোকালকে একসাথে চায়। কারণ আমিও চিতেই হিসেবে আলাদা সোলো ক্যারিয়ারে কাজ করেছি, ও আদি হিসেবে আলাদা সোলো ক্যারিয়ারে কাজ করেছে, আমাদের খুব একটা ওয়ার্ক করেনি। এবং আমাদের কন্টেন্টটা বাকি কন্টেন্টের থেকে আলাদা হচ্ছে বা কোথাও থেকে একটা হাওড়া থেকে এসে একটা কলকাতার মধ্যে স্পেস বানিয়ে আমরা জায়গাটা করছি, কারণ হাওড়া লোকাল আমরা, যেখানে আমার র্যাপ থাকছে, ওর মেলোডি থাকছে, এবং ওর র্যাপের মধ্যে একটা সব থেকে বেস্ট পার্ট, যেহেতু কোনোদিন সেরকমভাবে র্যাপ শোনেনি, ও আমাদের সাথে মেশার পরে র্যাপ ফ্যাপ শুনছে, সেই জন্য নিজের একটা পুরো সাউন্ড আছে। ওর সাউন্ডটা কোনো ইন্সপায়ার্ড সাউন্ড না, মানে ওকে শুনে কোনোদিন মনে হবে না যে এ তো ওই র্যাপারের মতন সাউন্ড করে, এ তো ওই র্যাপারের মতন সাউন্ড করে, এটা কোনোদিন মনে হবে না। তো আমি এইটা লিখে দিতে পারি যে কোনো ব্র্যান্ড আলাদা করে বা কোনো লেভেল আলাদা করে আদির ওপর বা চিতেইদের ওপর ইনভেস্ট করবে না, মানে তারা প্রফিটটা কি পাবে। মানে আমাদের প্রথম থেকে মোটিভটাই ছিল, আমাদের টার্গেট অডিয়েন্স কিন্তু এখনো তারা যারা হিপ হপ শোনে না, আমাদের কিন্তু টার্গেট অডিয়েন্স তারা না যারা হিপ হপ শোনে। এবং তুমি যদি আমার ইউটিউব খুলে কমেন্ট বা দেখো, বা 90% অফ অডিয়েন্স কিন্তু এসে এটা বলবে যে প্রথমবার শুনলাম, এবার খুব ভালো লাগলো। তো আলাদা করে করবে না। এবং তারপর যদি আমরা একে অপরকে ছাড়ার কথা ভাবি, তো ওখানে আমাদেরকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে মিউজিক থেকে, সার্ভাইভ করতে পারবো না কেউ কাউকে ছাড়া। আমি প্রথমে বললাম যে ব্যাপারটা আমরা মিউজিকের জন্য আমাদের বন্ডিংটা ততটাই আউট অফ মিউজিক, মানে অনেক সিচুয়েশনের জন্য আমরা দুজনকে অনেক সাপোর্ট করেছি, একসাথে থেকেছি, মস্তিও করেছি ফাটিয়ে ওরকম টাইমে, যে না বসে ভাই টেনশন করছি কি হচ্ছে না হচ্ছে, কিছু না, ফাটিয়ে মস্তি করো, গান বানাও, সব যা হচ্ছে সব ওভারকাম হয়ে যাবে। কিন্তু এই টাইমটা চলে গেলে আসবে না। তো আর আমি এটা দেখেওছি আমাদের লাইফে, কিন্তু মানে আমি একটু বলি যে তো আমি অনেক ছোটবেলায় ছিলাম যখন বাবা মায়ের সেপারেশন হয়ে গেছে, তারপর থেকে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন খুব একটা ভালো ছিল না। প্রথম কিন্তু ইকোনমিক্যাল ভালো খারাপের যাচ্ছি না, ইকোনমিক্যাল কন্ডিশন যেটা হয় সেটা যে ঠিকঠাক জায়গায় এসছে, এটাও গানের জন্য। এবং আজ পর্যন্ত আমাদের লাইফে যখনই দেখেছি কোনো প্রবলেম এসছে, ওভারকাম কিন্তু গান দিয়ে হয়েছে। বাকি আমরা প্রচুর কিছু ট্রাই করে নিয়েছি, প্রচুর কিছু জিনিস ট্রাই করে ফেলেছি আমরা দুজন মিলে গানটাকে সাস্টেন করানোর জন্য, কোনোটা ওয়ার্ক করেনি। ওয়ার্ক করেছে একটি জিনিস, গান। আমরা এখন এটা ভালো করে জানি, আমরা এটা ছাড়া কিছু পারি না, আমরা এটাই ভালো করে করতে পারি। আমরা পারি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি দেখেছি প্রত্যেকবার, মানে আমাদের যত প্রবলেম হচ্ছে, আমরা ট্রাই করেছি যে গানটাকে সাস্টেন করার জন্য, এটা করি ওটা করি, হয়নি। প্রত্যেকবার একটা প্রজেক্ট বার করলাম, ওয়ার্ক করে গেল। তো আমার এটাই, তোমাদের দুজনের কাছে সাকসেসফুল মানেটা কি? আমার কাছে সাকসেসফুল মানে একটু অন্যরকম। মানে আমি সাকসেসফুল মানে হচ্ছে একটা, আমি সকালবেলায় ঘুম থেকে উঠছি, আমার চোখের সামনে ভালো খাবার আছে, আমার বাড়ির লোকের চোখের সামনে ভালো খাবার আছে, আমার দিদামার প্রপার মেডিকেল কন্ডিশন আছে, এবং শরীর থাকলে খারাপ হয় তো মেডিকেল ট্রিটমেন্ট করার আগে আমাকে ভাবতে হচ্ছে না, যখন যেখানে যাচ্ছি ঘুরতে যেতে পারছি। আর সব থেকে বড় কথা, যদি সাকসেসের কথা জিজ্ঞেস করো, তো আমরা আমাদের কাজ দিয়ে আরও 4 জনকে ইন্সপায়ার করেছি, যারা দাঁড়িয়ে আজকে র্যাপ করছে, বা যে কোনো হতে পারে, র্যাপ, অ্যাক্টিং, যা খুশি। মানে ওই চাকরির যে ইঁদুর দৌড়টা আছে, ওটা থেকে বেরিয়ে একটা কিছু করছে, এবং বলেছে যে চিতাই দিদা করতে পেরেছে বা হাওড়া লোকাল করতে পেরেছে, তাই আমরা করছি। যেদিন এটা শুনে নেবো, আমার কাছে সাকসেস মানে তোমার কাছে। আর একটা জিনিস, মানে যেটা বললো সেটা তো পুরোপুরি সেম। আর সব থেকে বড় কথা একটা কি বলতো, নিজের জন্য সাকসেসের না ইন্ডিভিজুয়াল কোনো মানে হয় না। তুমি আজকে একটা জিনিসে সাকসেস পাবে, তারপরের দিন বেটার কিছু একটা হবে। যেমন আমরা প্রত্যেকদিন যেরকম নতুন নতুন ভার্সনে একটা নতুন নতুন গান বানাই, আমাদের নতুন নতুন একটা পরিচয় তৈরি হয়, এইটার থেকে এটা বেটার, ওটার থেকে ওটা বেটার। তো সাকসেস এরকম থেমে থাকে না, থেমে তখনই যাবে যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়, সেদিনকেই সাকসেস আমি পেতেই থাকবো। সাকসেসের আলাদা করে কোনো এখানে দাঁড়িয়ে গেলাম এটা সাকসেস, মানে ওটা দাঁড়িয়ে যাওয়া মানে ফেলিয়ার। তুমি দাঁড়ালে চলবে না, করে যেতে হবে। মানে একটা করে মাইলস্টোন সেট করবে, নিজের রেকর্ডটা ভাঙবে, আবার নতুন রেকর্ড সেট হবে, ভাবি তো ব্যাপারটা শেখাও। আমার বেসিক্যালি একটা, আমার বলবো না, আমার আদিত্য ছাড়াও ওটা আরো অনেকজন আছে। আমাদের একটা হাওড়া সাইফার বলে একটা কালেকটিভ আছে, আমি আছি, আদিত্য আছে, বিহিত রোহন, ওটার খুব একটা বড় পার্ট। বিহিত রোহন বলতে ওরা বিটবক্স করে এবং ওরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, এখন ওরা ইন্ডিয়ার টপে, মানে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এটা বলছি। তো
ওখানে আমরা শেখাই বলতে ওইভাবে বসে ধরে শেখাই না, বাট ওখানে প্রচুর র্যাপার আছে যারা আমার বাড়িতে রেকর্ড করতে আসে। তাদের ডেলিভারির সময় ধরো কিছু ভুল হচ্ছে, আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, বা লেখার সময় তুই যখন লিখছিস এইটা ভেবে লেখ, বা তোর লেখার না এখানে ইমোশনটা আসছে না, তো তুই লেখার সময় ব্র্যাকেটে একটা ইমোশন সেট করে সেইভাবে প্র্যাকটিস কর। তো এইভাবে তো গাইড আমরা করছি। এবং অনেকজন আর্টিস্ট আছে, অনেক নতুন আর্টিস্ট আছে যারা আমাকে প্রত্যেকদিন ইনস্টাগ্রামে দাদা গানটা করেছি একটু বলো কেমন হচ্ছে, তো এইভাবে আমি গাইড করছি। আলাদাভাবে শেখাই বলতে গেলে আমার খুব ইচ্ছা করে, এবং আমার একটা খুব বড় ড্রিমও আছে এই ব্যাপারটা নিয়ে, যে একটা সাইফার প্রজেক্ট, মানে আমাদের হাওড়া সাইফারটাকে একটা প্রজেক্ট হিসেবে দেখাবো, করবো। একটা স্কুল থাকবে যেখানে আমরা পুরো হিপহপের যে 5টা এলিমেন্ট আছে সবটাই শেখাবো এবং ফ্রিতে শেখাবো, এবং যেখান থেকে হয়তো আমরা জিনিসটাকে এত বড় জায়গায় নিয়ে যেতে পারি যে আমরা ওখান থেকে ওটাকে কি বলে, তুই তো চাকরি করতিস তুই জানিস কি, মানে প্রমোশন না, ওই মানে ওখান থেকে আমরা কাজও, মানে আমাদের ওখান থেকে পেলো ভালো কিছু করলো, দোকান থেকে আমরা কাজও দিলাম, শোজ দিলাম। তো এই জিনিসটা আমার একটা করার প্ল্যান আছে, খুব ইচ্ছা আছে, কিন্তু এখন সত্যি কথা বলতে সময়টা ভুল হওয়া, মানে এখন চাইছো তুমি তোমার নিজের পায়েরটাকে শক্ত, পায়ের জমিনটাকে শক্ত করতে চাইছি। মানে আমি কাউকে যদি আমি স্টেজ দিতে চাই বা কাউকে যদি আমি একটা জায়গা দিতে চাই, তার তোমার মনে হয় না যে এই জিনিসটা করলে আমার নিজের জায়গা নষ্ট হয়ে যেতে পারে? আমি তো করবো না, আমাকে যদি তুমি বলো যে কে পডকাস্টে আমি হোস্ট আছি, আমি যদি কাউকে জায়গা দিতে হয় আমি 10 বার ভাববো নিজের রক্তের ছাড়া আমি কাউকে দেবো না। এটা আমার সেলফিশ, কারণ আমি এই চ্যালেঞ্জের জন্য আমি আর ভাই অনেক খেটেছি। ভাই কোনোদিন বলেনি আমাকে আমার কপাল এটা ভালো যে ভাই বলেনি যে আমি তুই বসিস তোর মুখ লোকে চেনে আমাকে চেনে না, এটা কিন্তু কোনোদিন বলেনি আমার ভাই, ঠিক আছে? কিন্তু আমি কোনোদিন এটা এই জায়গাটা আমি সহজে কাউকে দেবো না। তোমার মনে হয় না যে তুমি যদি আজকে কাউকে চান্স দাও, দেখতে পেলে এর মধ্যে খুব প্রচন্ড ট্যালেন্ট আছে, এ যদি একবার ধরে নেয় শেষ, তোর মনে হয় না সেই জায়গাটা তাকে দেওয়া উচিত? কারণ আমি আবার আমারটা নিয়ে খুব কনফিডেন্ট, মানে আমি এটা বলছি কথাটা, মানে আমি খুব মানে খুব বিশাল নিজেকে নিয়ে গর্ব করে সাউন্ড করতে চাই না, বাট তাও আমি এটা বলছি, মানে আমি যদি একটা কোনো র্যাপারকে চান্স দিয়ে দিই, তাকেও দিয়ে আমি একটা সুযোগ দিলাম, সে যতই ভালো করে নিক, সে যাই করে নিক, আমি আমার জায়গাটা কোনোদিনই হারাবো না। আমি আমার জায়গাটা সে পার করতে পারবেই না, কারণ একটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে, এটা একটা। সেকেন্ড কথা হচ্ছে না, ওরমভাবে ভাবলে আমি হয়তো নিজেকে খুব বড় করতে পারবো, আমার হয়তো 40টা জায়গায় 4000টা শো করে ফেলবো, বাট ইন্ডাস্ট্রি কোনোদিন তৈরি হবে না। আজকে আমার খুব এটা শুনতে মানে লজ্জাই হয় কোথাও না কোথাও, যে ভাই তোর 2,30,000 ভিউ এসছে, বিশাল ব্যাপার। আমার জন্য এটা গর্ব না ভাই। দিল্লিতে মুম্বাইতে যারা কালকে র্যাপ শুরু করেছে ওরা 2,30,000 ভিউ পায়। কোথাও না কোথাও এটা আমাদের প্রবলেম যে আমরা আমাদের ইন্ডাস্ট্রি কত বড় করতে পারিনি। শুধু আমি ভিউর জন্য বলছি না, শোয়ের পেমেন্টের কথাও বলছি, এখানে পেমেন্টটা উল্লেখ করছি না, বাট খুবই কম। আজকে আমরা পেমেন্ট পাও, হ্যাঁ, এটা নিজের উপর ডিপেন্ড করছে। এইটা পুরো এরকম অনেক ক্রিউ আছে যারা ফ্রিতে শো করছে, ফ্রির কথা বলছি, অনেক জায়গায় পেমেন্ট মেরে দেয় না, সেটা তো নিজেকে ঠিক করতে হবে। মানে আমাদের যখন শোয়ের বুকিং আসে আমাদের একটাই ক্লজ, যে প্রথমে আমাকে 40% তোমরা অ্যাডভান্স করো, এবং যেদিন আমি পারফর্ম করতে যাই স্টেজে ওঠার আগে বাকি 60% ক্লিয়ার করো, নাহলে আমি স্টেজে উঠবো না, এবং ওই 40% রিফান্ড দেবেলো না। আমাকে তো আমার জিনিসটা, আমাকে তো আমার বিজনেসটা দেখতে হবে। আমাকে কেউ শো দিচ্ছে মানে প্রথমেই ধারণাটাই ভুল, এই ধারণাটা চেঞ্জ করতে হবে। আমাকে কেউ শো দিচ্ছে মানে সে আমাকে অপরচুনিটি দিচ্ছে না, তারা আমাকে দরকার, তারা আমার কাজ ভালো লেগেছে বলে সে আমাকে পারফর্ম করতে দিচ্ছে। আমি পারফর্ম করলে তার অডিয়েন্স ভাইব পাবে। এখানে কি আমি অডিয়েন্স বানাবো কি করবো সেটা পরের কথা, সে তো আমি বানাবোই, বাট আমি ওখানে বিজনেস করতে যাচ্ছি, আমি আমার নিজের প্রোডাক্টটাকে ওখানে সেল করতে যাচ্ছি। ঠকেছো না অনেকবার? প্রচুর প্রচুর, ক্যারিয়ারের শুরুর দিকে তখন বুঝতে পেরে গেছো যে ন্যানা বেলতলাতে একবারই যাবে না। এখন আমি পার্সপেক্টিভ গুলো দেখি না। আমাকে যদি আজকে আমাকে যদি আজকে কোনো ওয়ার্ল্ডের বড় থেকে বড় মিউজিক লেভেল, মানে যে এখন 1 নম্বরে আছে, যদি আমাকে ফোন করে বলে ভাই তোমার গান দাও, আমার যে আর্টিস্ট চার্জ আছে বা আমার যে ক্লজ আছে সেটা ছাড়া আমি তাকেও দেবো না, কারণ আমি ওইখানে গানটা দিই, আমার লাভটা কি? যত বড় মিউজিক। তোমার এই কথাগুলো কি দুজনের একসাথে কথা? 100%। কারণ কত কম বলছো তুমি, 100% অনেকটা বলছো। হ্যাঁ, মানে তোমরা দুজনেই একই ব্যাপারটা দেখো। আমার ব্যাপারটা হচ্ছে যে হাওড়া লেভেল যে প্রপার বিজনেস, এত বড় বিজনেসটা আমি তো দেখো দুজনের পার্টটা অবভিয়াসলি বানাই, তখন মানে আমি জানি না কিভাবে আমরা একই বানিয়ে ফেলি। আমি অনেক সময় মানে আগেও হতো এটা, আমি যখন বাড়ি যেতাম লিখে ওকে পাঠালাম, ও আমাকে পাঠালো, কম্পোজিশন করে পাঠালাম, ভাই কি করে এক লিখলাম আমরা জানি না, কিন্তু লিখেছি। মানে আমরা যে ওই গানটা তখন বসে লিখছি জানি না, বাট আমরা যেটা লিখেছি আমাদের গল্প করছি পুরো ইপিটা এইভাবে বানানো। হ্যাঁ, আমরা জানি না আলাদা জায়গায় আছে, লিখে পাঠাচ্ছি বাট ভার্স পাঠাচ্ছি, কানেক্ট হয়েছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। আর মানে 90% বিজনেসটা অবভিয়াসলি ওই সামলায়, ওর এক্সপিরিয়েন্সও বেশি, ও পুরোটাই সামলায় অবভিয়াসলি। আমি এবার টুকটাক ব্র্যান্ড আনা এগুলো আমিও করি, মানে মেলফেলগুলো করা অবভিয়াসলি আমি করি। তো এই যে একটা হয় না কি এক্সপিরিয়েন্সে বড়, ওইটাই ও পুরো জিনিসটা জানে কিভাবে কি তোমার
প্রসেসিং গুলো কিভাবে হতে পারে। আর ও বারবার বড় বলে আমাকে একটু বয়স্ক প্রমাণ করতে না চাইছে। না বয়স্ক প্রমাণ করতে চাইছে না, এটা মানে এটা না একদমই ঠিক যে অনেকে বলে না যে আমি 50 বছর বয়স, আমার 60 বছর বয়স, আমি অনেক কিছু জানি। হ্যাঁ হ্যাঁ, এজ বড় হওয়া মানে কিন্তু এক্সপিরিয়েন্স বড় হওয়া নয়, এটা তোমার স্টেপ বাই স্টেপ তুমি অল্প এজের মধ্যে। এবার আমি এখানে একটা সত্যি খুব ভালো একটা কথা বললে। আমি এরকম দেখেছি কিছু কিছু বয়স্ক মানুষরা বলে যে আমি বেশি কলকাতা দেখেছি, আমি বেশি এই জায়গাটা দেখেছি। দেখা যায় যে তার বাবা মা এতটাই বড় লোক ছিল সে কোনোদিনও মানে গাড়ি ছাড়া ঘোরেনি কলকাতাতে। এবার তুমি কলকাতা ঘুরেছো গাড়ি করে, তুমি কি করে বুঝবে যে বস্তিতে লোকে কিভাবে থাকে? তুমি কি করে জানবে? তুমি যে হাওড়ার কথা বলছো এবং ওইখানে যারা হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় পার ডে হিসাবে যারা কাজ করে হাওড়াতে, তাদের সাথে কি কথা বলেছো তুমি? গাড়িতে করতে সাথে কথা বলে তো তুমি কি করে জানলে যে সবকিছু আমি চিনি? সম্ভব না তো। আর একটা আমরা খুবই অনেকটাই শেষের দিকে আছি। হ্যাঁ, আমি জানতে চাইবো যে তোমার বাড়ির সামনে গঙ্গা। হ্যাঁ একদম সামনে। ইনফ্লুয়েন্স করে গঙ্গাকে দেখে ফিল পাও সেই 200%। আমার লাইফের সব থেকে বেশি যে ডিপ মিনিংফুল গানগুলো প্রত্যেকটা কিন্তু গঙ্গার ঘাটের সামনে বসেই লেখা, এবং আমার প্রত্যেকটা গানে তুমি গঙ্গার ঘাটের রেফারেন্স পাবে। হ্যাঁ আমি পাই, প্রত্যেকটা গানে আমি দেখেছি বলেই জায়গাটা আমাদের প্রচুর, মানে আমাদের প্রথম হাওড়া সাইফারও গঙ্গার ঘাটে হয়েছিল। আমাদের প্রথম হাওড়া সাইফারটাও গঙ্গার ঘাটে আমরা করেছিলাম। আমার ওর প্রথম লেখা গানও গঙ্গার ঘাটে, আমার ওর ভিতার আলাপ গঙ্গার ঘাটে, ঠাকুমার ঝুলি লেখা গঙ্গার ঘাটে, বড় বড় মুভমেন্ট গুলো গঙ্গার ঘাট থেকে। হ্যাঁ মানে ওখানে বসে আমরা মোটামুটি ডিল আনা থেকে শুরু করে, নিজেদের মস্তি করা থেকে শুরু করে, উনো খেলা থেকে শুরু করে, খাওয়া দাওয়া করা থেকে শুরু করে, সবকিছু ওখানে আমরা কেন করি না। উনো খেলা খুব ভালো খেলা। হ্যাঁ আমি খেলি এখন, বলো। ও ওদের পুরনো স্মৃতির কথা বলে। না রিভার্স মেরে দেয় না মাঝে মাঝে, রিভার্স মেরে দেয়, স্প্লিট করে দেয়। তো গঙ্গার ঘাটটা আমাদের লাইফে প্রচুর বড় ইনফ্লুয়েন্স। এবার আমাদের গঙ্গার ঘাটে প্রচুর দেখার জিনিস আছে। না আমি যদি জীবনে এখন প্রেমের গান লিখতে গিয়ে নিজের জীবন নিয়ে লিখি, আমি খারাপ কথাই লিখবো, কারণ আমার প্রেমের এক্সপিরিয়েন্স খুব খারাপ। ও তাই লিখবে। তো এবার যখনই আমাদের কোনো আছে যে মানে কোনো পেট তোমার পাও মানে বলে যে আমি তোমাকে খুব ভালো লাগে, প্রচুর পাও প্রচুর, বাট খুব ভয় লাগে আমার এটা। কেন? খুব একটা খারাপ এক্সপেরিয়েন্স। তুমি পাও? হ্যাঁ মানে বাট এই সব জিনিস আমাদের সবার থেকে বেশি, ঠিক আছে? সবার থেকে বেশি, ঠিক আছে? তোমরা রাজি হও না? না ব্যাপারটা এখন কোথাও না গিয়ে জিনিসটাকে খুব ভয় লাগে, মানে কোথাও না কোথাও জিনিসটা মিসইউজ হতে পারে। আর মানে রাজিটা প্রথম কথা হবই কেন, মানে যে আমাকে ইনস্টাগ্রামে আজকে মেসেজ করছে যে তুমি আমার খুব ভালো লাগে, সে তো আমাকে ইনস্টাগ্রাম থেকে করছে। আমি তো রিয়েল লাইফে বসে এরকম ভাবে র্যাপটা করি না। ওখানে তো আমি একটা আলাদাই মানুষ, ঠিক আছে? ওখানে তো আমি র্যাপে আজকে যতই বড় বড় কথা বলে দিই, কিন্তু ওখানে তো আলাদা মানুষ। তো আমাকে এই জিতটাকে তো কেউ চেনে না ওটা। এবং আমি সত্যি কথা বলতে গেলে এই জিতটাকে কেউ চেনাতেও চাই না, কারণ আমি মনে করি জিত আর চিতাইদের মধ্যে তফাৎ হচ্ছে, জিত একটা অকাতের বাইরে স্বপ্ন দেখেছিল যেটা যে চিতাইত পাচ্ছে। তো আমি জিতটাকে নিজেও ভুলতে চাই, বলবো না, মনে রাখতে চাই, বাট শুধু আমার কাছেই থাকবে। তো আর কেউ মেসেজ করলে রিপ্লাই বা কেন দিয়েই দেবো, মানে কেনই করবো? আমাকে সিরিয়াসলি কেউ যদি ডেটের জন্য জিজ্ঞেস করে, আমি আমার পরে সাইফারে তাকে ইনভাইট করি, কারণ আমি মনে করি ডেটের থেকে বেশি এটা এন্টারটেইনিং, অনেক কিছু হবে আর অনেক অপশনও পাবে সে। আর যদি সামনে কোনো প্রোগ্রাম আছে, হ্যাঁ তুমি বলো। যদি ভাবো যে কোনো রিয়েল কানেকশন এইভাবে তো হয় না। সবথেকে বড় কথা ও যেটা বললো, পোর্টফোলিও দেখে আসছে ভাই। হ্যাঁ ছেলেটা অলরেডি রিচ করে নিয়েছে ওই জায়গাটা, তো সেটাই যে আসল লাইফটাকে তো দেখে আছে। মানে আমরা একটা হয় মানুষ তবুও ভাবে যে না ওই টাইম থেকে ছিল যখন আমি কিছু ছিলাম, এখন এত কিছু হয়ে গেছে। তুমি এখন যেটা ভাবছো সেটা তো সবাই চায়। হ্যাঁ 100% চায় না যে আমি একটা যাকে ভালোবাসবো, ভালো বা ভালো লাগছে, ভালোবাসা তো পরের কথা, তো ভালো লাগছে তার একটা জায়গা হোক, সেটা তো সবাই চায়। এটা তো খুব খারাপ না। না একদমই না, একদম আমি এটা তো খারাপ বলছি না, মানে আমাদেরকে নিয়ে এরকম চাই যে তার খারাপটা বলছি না, তার খারাপ না। ব্যাপারটা হচ্ছে কোথাও না আমরা যদি এখন রিলেশনশিপে যাই, সামনের মানুষটাকে আমরা হার্ট করবোই, কোথাও না কোথাও করবোই, কারণ আমাদের কাছে টাইমটা একদম নেই, একদমই টাইম নেই। আমি লেজিট বলছি, আমার আর ওর যদি তুমি, আমাদের 1 মাস পর না 1.5 মাস পর পডকাস্ট হচ্ছে। আচ্ছা মানে আমাদের কথা হয়েছিল সেই কবে থেকে 1.5 মাস পর হচ্ছে এটা। আমাদের দুজনের সকাল থেকে রুটিন হচ্ছে, আমরা রাত্রিবেলা তো বলাই ভুল, আমরা সকালবেলা ঘুমোতে যাই ভোর 7টার সময়, ঘুম থেকে উঠে পড়ছি আমরা 11টা থেকে 11:30টার মধ্যে।
উঠেই আমাদের কাজ হচ্ছে। এবার আমার কাছে প্রচুর ফোন আসতে থাকে যে এই কাজটা কবে হচ্ছে, ওই কাজটা কবে হচ্ছে, এটা কবে হচ্ছে, ফোন আসতে থাকে। সেটা সামলে আমরা বসে পড়ি গান বানাতে। একদম। তারপর আমরা বসছি ভিডিও এডিট করতে, রিল কাটগুলো বের করছি। লাকিলি আমাদের কাছে এখন একটা বিশাল বড় টিম আছে যারা আমাদেরকে সবকিছু ব্যাপারটা হেল্প করে দেয়, এবং কোথাও না কোথাও ম্যানেজমেন্ট এখন একজন কেউ করছে। বাট স্টিল কোথাও না কোথাও আমি মনে করি যে আমি এই হাওড়া লোকালের বিজনেসের সিওটা আমরা দুজনই। তারপর আসছে ম্যানেজারের পার্ট, মানে যে যাই ডিসিশন নিক, মেন ডিসিশন তো আমাদেরই হবে। তো ওখানে টাইমটা দরকার নেই। আর ডিভাইনের কথা যদি কোট করি একটা, যে মা তেরে পাস মে তু প্যার কে তালাশ মে, মানে দরকার নেই। আমি ফার্স্ট লাভ মা আছে, যথেষ্ট আছে, ঠিক আছে, আপাতত কিছু ভাবতে চাই। আর তারপরে তো প্রফেশনের প্রতি তো ভালোবাসা হয়ে গেছে। আর কারোর প্রতি আমার প্রত্যেকটা গানে একটা বার তুমি দেখবে আমি ম্যারিড টু দ্য গেম, তাই সাইড থেকে রাখি না। তো এটা ব্যাপার আছে। এটা যারা ইয়াং জেনারেশন আছে, যারা হাওড়া লোকালকে দেখে কিছু শিখবে, ইনফ্লুয়েন্স হচ্ছে, এবং যারা SMS করছে যে দাদা আমি কি করব নতুন করে দাদা ভালো হতে পারে, তুমি তাদেরকে কি বলবে ছোট্ট করে যদি রাখো? প্রথম কথা হচ্ছে সাজেশন নেওয়াটা খুব ভালো, কিন্তু কোনটা নিতে হবে কোনটা না নিতে হবে এটাও একটা খুব ম্যাটার করছে। কারণ সবার গান আলাদা হয়। আমি যদি আজকে একটা কারো গান শুনে তাকে বলি তোর এই গানটা ভালো হয়নি, তার মানে তার গানটা ভালো নয়, এটা কিন্তু নয়। তো প্রথম কথা হচ্ছে দাদার কথা শোনা বন্ধ করতে হবে, ঠিক আছে? এই কথাটা নিয়ে বিশাল একটা ব্যাপার হতে পারে, বাট আমি খুব কিছু মিন করে বলছি না, সিঙ্গেল মিনিংয়েই বলছি। সিনের দাদাদের কথা শোনা বন্ধ করতে হবে, ঠিক আছে? কেউ সিনের দাদা না, সিনটা সবার। সেকেন্ড কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমি চাই যে আমি ফুল টাইম মিউজিক করবো, তো ফুল টাইম মিউজিক মানে হচ্ছে আমি এটা বলছি না যে ফুল টাইম আর কিছু কাজকর্ম করি না, কারণ টাকা কামানোটা ইম্পর্টেন্ট, বাট যেটুকু ফ্রি টাইম পাচ্ছিস ভাই মিউজিকে দে। বা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রিলস দেখে 2 ঘন্টা আড্ডা মেরে লাস্টের 1 ঘন্টা দিয়ে একটা গান বানিয়ে কিচ্ছু হবে না। ওটা হচ্ছে ওই কোনেকে ছেলে দেখতে এসছে, যেটুকু গান গাইতে জানতে হয় ওইটুকু। বাকি মিউজিক করার জন্য 12 ঘন্টা দিনের প্র্যাকটিসটা অনেক কম, কারণ গান বানানো ছাড়া অনেক কিছু শিখতে হবে। তো ওটার পিছনে মনটা লাগিয়ে দেয়। আমি একটা জিজ্ঞেস রাখবো যে তোমাদের যারা টিমে আছে যারা, এবং যারা ইয়াং যারা তোমার সাথে কাজ করছে, তাদের যদি তুমি নামগুলো রাখো। আমি শুধু আমার রিসেন্ট যারা খুব কাজ করে, যাদের কাজ আমার খুব ভালো লাগে তাদের কথা বলছি। প্রথম তো আমাদের সাথে যে কাজ করে, ওর নাম না নিলে আমাকে বাড়ি ঢুকতে দেবে না। ওরা ব্যাপার না, খুব ভালো কাজ করে, তুমি শুনেছো ওকে। ওটা হচ্ছে বিহিট বেসিক্যালি বিহিট, দুর্দান্ত কাজ করে। ছেলেটা সাউন্ডটাই আলাদা। ও যখন মানে প্রেমের গান ঠিক আছে ও হয়, বাট যখন স্ট্রিট গান মানে আলাদা লেভেল। আমাকে ওকে খেয়ে নেয় প্রত্যেকটা গানে, আর আমি এটা নিয়ে খুব প্রাউড। ও আমাকে খায়, মানে আমি খুব প্রাউড, কারণ ও আমাদের আন্দুল থেকে বিলং করে। আমি খুব প্রাউড ও আমাকে খায়। আমি ওকে গান লেখার সময় বলি ভাই গানটা কিন্তু আমাকে তোকে কমপ্লিট দিতে হবে, আমাকে হারাতে হবে ফ্লোতে, এবং প্রত্যেকটা গান ওটা করে। ঠাকুমার ঝুলি তো আমার মনে হয় ওর ভার্সটাই বেস্ট লাগে আমার। চা খাবো না তো ওর ভার্সটা আমার দারুণ লাগে, ঠিক আছে? তারপর আছে একজন গ্রিম বলে একজন আছে হিন্দি র্যাপার, খুব ভালো কাজ করছে। মানে রিসেন্টলি তো ওকে দেখলাম, মানে এইখান থেকে এই লেভেলও একটা লেভেল আপ হয়ে গেল হঠাৎ করে, 2-3টা কাজের মতো দেখলাম। বিশাল বলে একজন আছে অস্তিত্ব, ওর এখন নতুন নামটা কি জানো, জিকার। ও খুব ভালো কাজ করছে। কিছু বিট বক্সারদের নাম নিচ্ছি, পাসওয়ার্ড বলে একজন আছে, ও তো ভাই আলাদা। হ্যাঁ শুনতে পারো, পাসওয়ার্ড নাম শুনেছি। রোহান তো আছে, ও তো ভাই ছেড়ে দাও। মানে আমি মনে করি রোহানকে যদি এখন কেউ ইন্টারন্যাশনাল আলাদা লেভেল উড়ে যাবে। মানে ওকে যদি এখন কেউ ইন্টারন্যাশনাল কোনো বিট বক্সার কম্পিট দেয় ও খেয়ে নেবে ওকে। ও আমাদের বেঙ্গলে আছে, হ্যাঁ আমাদের আন্দুলে আছে, আন্দুলে আছে। ইন্ডিয়ার টপ 8 ওরা এখন, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। ওরা কলকাতাকে রিপ্রেজেন্ট করেছিল আইবিসিতে, ইন্ডিয়াস বিটবক্স চ্যাম্পিয়নশিপে, মুম্বাইতে গেছিল ওরা। আর ও ফাটিয়ে করে, মানে আমাদের চা খাবো না যে গানটা, ওখানে ওর বিটবক্স আছে প্রোডাকশনে। মানে আমি প্রোডাকশনে ওর বিটবক্স ইউজ করেছি, মানে ভাবো ও কি করতে পারে, ফাটাফাটি নেক্সট লেভেল বিটবক্স। বাকি তো আরো অনেকজন আছে, বাট এই কটা নামই বললাম। আমার মনে হয় লোকে এদেরকে এখন শোনা উচিত, খুব ভালো কাজ করছে এখন। থ্যাংক ইউ। আমি লিঙ্কগুলো সব দিয়ে রাখবো। আর আমরা একেবারেই শেষের দিকে রয়েছি ভাই, দুজনকেই বলবো। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। ওরা গান গাইবে, ওরা এখনো যায়নি। আমাদের সাথে আছে জিৎ আর আদি, আর ক্যামেরার পেছনে এবং গিটার যে বাজাচ্ছে সে হচ্ছে আমার ভাই। প্লিজ তোমার যদি রাখো, কি গান করা যায় বলতো? তো এটা বল কিছু, কি বলবো, কিছুটা করি। আর অনেক গান আছে, অনেক গান প্রচুর আছে। ফ্রিস্টাইল আবার যদি করে নিতে পারি করে নেবো। তো ওটা কর, কোনটা? মিডনাইট টক। সাগরের কিনারায় দাঁড়িয়ে একাজ বসেছি, খুঁজেছি ফের আলোদের ইশারায় হারিয়ে ভুলে গেছি ভিড়েতে বেশ। আদরের বিছানায় ঘুমিয়ে আবেগে করেছি নিজেকে শেষ, হারিয়ে ঠিকানা ভালোবাসা ওটা পৃথিবীতে। মানি না শর্ত আর ভিড়ে স্রোতের মাঝে লিখি গল্প আমার, মাপি না যন্ত্রণা ভুলে ভালোবাসার আসল অর্থ বাঁচার। থাকি না কল্পনায় যন্ত্রণায়
অনুভূতি আর হারিয়ে নিজেকে। আচ্ছা ঠিক আছে, তাও জেগে কাটে রাত। জেগে কাটে রাত, ঘুম নেই চোখে আমার, অস্থির মন কবে নিস্তার পাবে বল। জেগে কাটে রাত, ঘুম নেই চোখে, ঘুম 20 দাঁত ক্ষয়ে গেছে তাও বুকে তোলা হয়। সেই চুপি চুপি কানে কথা, সারাদিনের অনুভূতি পাশে শোনা, সারাদিনের খুনসুটি রাতে গোনা, চলে গেলে অনুভূতি কলখানা, তোকে থাকে ঘিরে নাকি ছেড়ে 4টে 7টা তোর কথা ভেবে জেগেছিলাম কালকে রাত, তুই ছাড়াই তোকে ভালোবাসি পারলে সব দামি স্বপ্নটা দেখেছিলাম সার হাত। আজ থাকি স্টেজের সামনে হয় ভিড়, সারাদিনই ব্যস্ত আর নয় ফ্রি, বুঝি স্বার্থ আর নয় টিপস, গোটা শহর এক নামে চেনে চিতাজিৎ। হারানো শহরের ভিড়ে করি না কোনো শো আর ফ্রিতে, 3 বছর সিনে থেকেও 5 ফিগার ডিল, গার্লফ্রেন্ড ছাড়াই ভরি ফ্যামিলির বিল। চলে আজও স্বপ্নটা দেখি, লিখি গল্পটা নিজের আর সব কটা রাজি। কে পডকাস্ট এটাই এখন দাবি, তাই কথাগুলো বললাম খুবই সেটা দামিয়া, থাকি রিয়াল নেই কোনো ডামি। সাকসেস অভ্যেস হিসেবটা রাখি, কারণ হিসেবটা রাখা মানে বোঝাপড়া করা, বুঝে পেলে হবে জীবনটা করা। আর জীবনের রাস্তার চলার পথে কত সাথী, কত জনের সাক্ষী, কত কথা ভাবছি, কত রাত জাগছি, কত সাথ হারছি আর কত খুন রাখছি তবু। জেগে কাটে রাত, দিন নেই চোখে আমার, অস্থির মন কবে নিস্তার পাবে বল। জেগে কাটে রাত, ঘুম নেই চোখে তোর 20 দাঁত সয়ে গেছে তাও বুকে তোলা নমস্কার। নমস্কার জি তারা, নমস্কার।